আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এসএসসি 26 মিশন কামব্যাকের কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ফুল সিলেবাস অংশর পার্টটা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যারা আসো তারা একটু ভাইকে জানাই দাও যে অডিও প্লাস তুমি হচ্ছে ভিডিও, অর্থাৎ তুমি ঠিকমতো দেখতে পারতেছো কিনা এবং ঠিকমতো শুনতে পারছো কিনা। যদি তোমরা ঠিকমতো সব কিছু ওকে থাকে তাহলে ভাইকে জানাই দাও এবং লাইভটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের মাঝে এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে প্রত্যেকে আমরা যারা 26 ব্যাচের আছি মাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করি, ঠিক আছে? সো কারা কারা আছো? ফাহমিদা জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রৌফ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সনদ সাদমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেককে আমি হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি লাইভে। তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যাতে আমরা কেমিস্ট্রি অংশ বলো আর ফিজিক্স ম্যাথ এরকমভাবে 26 ব্যাচের লাইভগুলো আমাদের পেজে নিয়মিত চলতে থাকবে। সো তুমি যেটা নিয়ে টেনশনে থাকো ইনশাআল্লাহ সেই জিনিসগুলো কাভার আপ হয়ে যায়। তোমাদের ব্যাচে ফায়াজ ভাইয়া ফিজিক্স তোমরা নবম চ্যাপ্টার চাচ্ছিলাম, নবম চ্যাপ্টারে অলরেডি 2টা লেকচার আপলোড করে দিয়েছে। চুম্বকের চ্যাপ্টার রানিং। সাইড ভাই হচ্ছে বিন্যাস সমাবেশ বিন্যাস পার্টটা কাভার করে দিয়েছে। সো 26-এর যারা আসো অবশ্যই ফুল সিলেবাসের যে পোর্শনগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে স্মুথলি আগায় যাচ্ছি আমার স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে। সো তোমরাও যারা হচ্ছে এখনো যুক্ত হও না আমাদের প্রোগ্রামে যুক্ত হতে পারো এবং যারা যুক্ত হয়েছো তারা হচ্ছে রেগুলারলি যেভাবে পড়তেছো পড়ে যাও। ইনশাআল্লাহ দেখবা এই বছরের মধ্যে আমরা সিলেবাস শেষ করে ইনশাআল্লাহ আমরা হচ্ছে প্রস্তুত হয়ে থাকতে পারবো। আমাদের যখনই এক্সাম হোক আমরা ভয় পাবো না, আমরা হচ্ছে পুরো সিলেবাসটা একবার কাভার করে তারপর রিভাইজে চলে যাব, বারবার রিভিশন দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা জিনিসগুলো আয়ত্ত করতে পারবো। কারণ এখন আমাদের ফিজিক্সে হয়ে গেছে 20 থেকে 22টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে হয়ে গেছে 10টা চ্যাপ্টার, ম্যাথে হয়ে গেছে এরকম হচ্ছে 10 আর 11 21টা চ্যাপ্টার। সো মানে বেশ টাফ হয়ে যাচ্ছে জিনিসটা, মানে 20টা চ্যাপ্টার, ম্যাথে সম্ভবত 20টা চ্যাপ্টার, বায়োলজিতে 20+ চ্যাপ্টার। সো এত কিছু একসাথে মাথায় নেওয়া, এত আগের ব্যাচগুলো শর্ট সিলেবাসে পড়ে গেছে, তোমরা ফুল সিলেবাসে পড়তেছো, তোমাদের উপর আসলেই প্রেশার যাচ্ছে। সো তোমাদেরকে 26 ব্যাচকে বলা হচ্ছে সিগমা ব্যাচ, ঠিক আছে? কারণ এরা হচ্ছে ফুল সিলেবাসে এক্সাম দিচ্ছে প্রায় 5 থেকে 6 বছর পরে। সো তোমাদের উপর প্রেশার আছে, ঠিক আছে, এটা ওকে। বাট তাই বলে যে কোশ্চিন তোমার হচ্ছে সুন্দরভাবে তোমাকে সহজ কোশ্চিন দিয়ে দেবে এটা ভাবারও কিন্তু চিন্তা তুমি করো না। কারণ তুমি যদি 23 থেকে শুরু করো, 24-এর কিছু এক্সাম হচ্ছে 25 এক্সাম কোশ্চিন প্যাটার্নে বেশ কিছু ভ্যারিয়েশন আসতেছে, সেটা কেমিস্ট্রি হোক ম্যাথ হোক ফিজিক্স হোক, ঠিক আছে? যে কোনো একটা বোর্ডে যে কোনো একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্টে কিন্তু কোশ্চিন কঠিন করতেছে। সেটা ঢাকা বোর্ড এবার তোমাদের ভুল প্রমাণিত করছে। 26 আমরা এমনিতে বলি যশোর বোর্ড কুমিল্লা বোর্ড অনেক কঠিন কোশ্চিন করে, ঢাকা বোর্ডও এবার কঠিন কোশ্চিন করছে। সো জিনিসটা এরকম, বোর্ডের মধ্যে ভেরিয়েশন বৈষম্য কমে যাবে আস্তে আস্তে এবং আমরা এটা নিয়ে অনেক বেশি সক্রিয়। পুরো বোর্ডে আমরা যাতে হচ্ছে একটা কোশ্চিনে এক্সাম হয় বা 2টা কোশ্চিন 2টা অংশে ভাগ করে এক্সাম হয় অথবা কোশ্চিন সিমিলার প্যাটার্নে অনুসরণ করে যাতে এক্সাম হয়, এটা নিয়ে আমরা বিভিন্ন ভাইয়েরা কথা বলছি, পোস্ট করছি, অনেক কথাবার্তা হয়েছে। বাট তোমার চিন্তা হচ্ছে ভাই আমার যেভাবেই কোশ্চিন আসুক আমি সর্বোচ্চটা লিখে আসতে পারি। সো যাই হোক, আমি দেখি 26 ব্যাচের যারা আসো তারা হচ্ছে কারা কারা আসো। সানডে ফিজিক্স এক্সাম ইশতিয়াক আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের জানাইতে পারো ভাইয়াদের। 26-এর আমি চাইবো প্রত্যেকে আমার যারা পেজে অ্যাটাচড আসো গ্রুপে অ্যাটাচড আসো প্রত্যেকে জয়েন করো আজকের লাইভটা। ইম্পর্টেন্ট একটা লাইভ, ছোট লাইভ হবে, বাট তোমাদের ফিডব্যাক নিয়ে আমি আগাবো, ঠিক আছে? শরীফা হচ্ছে আসসালামু আলাইকুম দিছো। ওয়ালাইকুম আসসালাম। তোমার সানডে ফিজিক্স এক্সাম। সো ফিজিক্স এক্সাম যেহেতু তোমার সানডে, আজকে হচ্ছে ফ্রাইডে, তুমি চাইলে লাইভটা দেখতে পারো অথবা পরবর্তীতে এক্সাম দিয়ে এসে রেকর্ডেড দেখে নিতে পারো, এটা তোমার উপর। বাট জিনিসটা হচ্ছে ফিজিক্স এক্সাম খারাপ করা যাবে না আবার, ঠিক আছে? সো এক্সাম ভালো মতন দিতে হবে। আমার ঢাকা বোর্ডে কোশ্চিন করলো এবার, হ্যাঁ ঢাকা বোর্ডে এবার কোশ্চিন মানে যেই তোমাদের অন্য জায়গায় বলা হয়তো ঢাকা বোর্ডের A+ পাওয়া অনেক সহজ, হ্যান ত্যান অনেক কথা ছিল, এবার আমাদের কোশ্চিনে ঢাকা বোর্ডও তাদের ক্যালমা দেখাইছে, যেটা যশোর বোর্ড তারপরে আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড দেখাই থাকতো, ঠিক আছে? সো জিনিসটা এরকম, আমি ওইটাই বললাম যে তোমাদের কোনো একটা পার্টিকুলার বোর্ডে আসো বলেই পড়াশোনা আমার একটু কম করলেও হবে এরকম চিন্তাধারা থেকে বেরোয় আসতে হবে। আমার যেভাবে কোশ্চিন আসুক আমার সিলেবাসে আছে মানে আমাকে পারতে হবে, সেভাবে পড়ালেখাগুলো করবা, ঠিক আছে? রায়ান আসছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক নতুন মুখ, মানে নতুন না পুরনো মুখ, বাট লাইভে নতুন, লাইভে থাকো না তোমরা সচরাচর। আজকে সবাইকে পেয়ে ভালো লাগতেছে।
অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। আমি চাইবো আরো আমাদের যে পোলাপানরা আসো কেমিস্ট্রি বসের তারা তো আসবা, এবং বাইরে তোমার বন্ধুদেরও ধরে নিয়ে আসো। কারণ জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি কত ইজিলি তোমরা শিখতেছো আর বাইরে কিভাবে শিখতেছে, দুইটার মধ্যে একটা পার্থক্য বুঝাইতে হবে না? হবে তো জিনিসটা। তোমার ফ্রেন্ডকে কোনো কিছু যদি তুমি শিখাও, কোনো ফ্রেন্ড আগায় যাচ্ছে, এই জিনিসটা দেখে হিংসা করবা না কখনো, ঠিক আছে? তোমার ফ্রেন্ড আগায় যাচ্ছে, তার রিজিকে আছে, সে আগায় যাচ্ছে, তুমি আগায় যাও, তোমার রিজিকে আছে, তুমিও একদিন ইনশাল্লাহ সেখানে যেতে পারবা। কিন্তু তুমি যদি এরকম চিন্তা করো, আচ্ছা আমি এখন যদি ওকে একটা মেনশন দিই, ওকে একটা বলি, ও তো আমার থেকে ভালো হয়ে যেতে পারে, ও তাইলে এইসব চিন্তা করলে দেখবা তোমার মধ্যে সংকীর্ণতা চলে আসবে, এবং দিন শেষে তুমি এইগুলোই চিন্তা করতে থাকবে। এই জায়গায় হচ্ছে ওকে মেনশন দেওয়া যাবে না, ওই জায়গায় ওকে মেনশন দেওয়া যাবে না, ওকে ভালো করা যাবে না। তখন দিন শেষে যেটা হবে, তোমার ব্রেইনে খালি এগুলোই ঘুরবে, পড়ালেখা হবে না, খালি অন্যের জন্য ওই যে গর্ত খোঁড়া মতন টেন্ডেন্সি হয়ে যাবে। এগুলো বাদ দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই মিলে একসাথে ক্লাস করে একটা ইনথুজিজম করো, ইনশাল্লাহ ক্লাস খুবই বেটার হবে, অনেক ভালো হবে, ঠিক আছে? ওকে উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আসছো, আচ্ছা ঠিক আছে, অনেক কথাবার্তা হলো, এখন আসলে বলো। আমি প্রতিদিনই তো লেকচার আসি শুরু করে দিই, আজকে কিছু কথা বলি। আসলে এইচএসসি 26, আমি যদি এখন তোমাদেরকে একটা কোশ্চিন করি, কোশ্চিনটা হচ্ছে এরকম, আসলে কেমন আছো, জাস্ট এই কোশ্চিনটাই যদি করি, মানে ওভারঅল সবকিছু মিলায়ে তোমরা কেমন আছো, হয়তো তোমাকে এই কোশ্চিনটা কেউই করে না। হ্যাঁ ঠিক আছে, কেমন আছো, আমি পার্টিকুলারলি জানতে চাচ্ছি তোমার আসলে প্রেজেন্ট অবস্থাটা কি। তুমি কি ভালো আছো, খারাপ আছো, নাকি তুমি কেমন আছো সেটাও তুমি নিজে বুঝতেছো না। আসলে পড়ালেখার চাপ বলো, পড়ালেখার চাপে মানে চাপ বা চিন্তায় পড়ালেখা তো হচ্ছেই না, আবার এই চিন্তায় অন্য কাজও হচ্ছে না, এরকমও থাকতে পারো, ঠিক আছে? তো জিনিসটা এরকম, আসলে কি পড়ালেখার মধ্যে আসো, নাকি টেনশনে আসো, নাকি বাইরে আসো, নাকি এক্সাম চলে, যে কোনো একটা অবস্থায় তুমি অবশ্যই আসো। বাট আসলে কোশ্চিনটা হচ্ছে কেমন আছো তোমরা, 26-এর পোলাপান কেমন আছো, আমি যদি এই কোশ্চিনটা করি। আসসালামু আলাইকুম ভাই, ওই দিন থাকতে পারিনি লাইভে, সমস্যা নেই রুহান, তোমাদের হচ্ছে অ্যাডমিশনের লাইভ 25 ব্যাচের, এটা হচ্ছে আমি আগামীকাল আবার একটা কেমিস্ট্রি ক্লাস নেওয়ার ট্রাই করব। তোমাদের রুটিন আগামীকাল হচ্ছে ফাঁকা আছে, বাট আমরা মৌলের পর্যায়বৃত্তকে সুবিধার্থে দুইটা পার্টে ভাগ করছি। তো একটা পার্ট অলরেডি ইউটিউবে চলে গেছে, এটা ফ্রি ছিল। সেকেন্ড মৌলের পর্যায়বৃত্ত, ওটা আমরা ফ্রিতেই হয়তো দিব, কালকেও আমরা লাইভে আসবো। এরপর এগুলো হচ্ছে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে চলে যাবে ক্লাসগুলো, ঠিক আছে? সবাইকে বলি সিডাব্লিউ মানেই সব বসদের ক্লাস। হ্যাঁ রুহান রাজিন, আমাদের সাথে অ্যাডমিশনে আসো, ইনশাআল্লাহ তুমিও কোপ দিবা সামনে, সেই প্রত্যাশায় তোমার জন্য অনেক অনেক শুভকামনা। লাইভটা দেখতে পারো, কারণ একই জিনিস তোমাকে পড়া লাগবে সামনে, বিওডি সিওডি সামথিং, পরিবেশ রসায়নের এই জিনিসগুলো। ভালো না, আচ্ছা রুদ্দি যে আসছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোশ্চিন করছি, 26-এর যারা আসো একটা অ্যান্সার দাও, তারপর আমি ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে কেমন আছো তোমরা, আসলে তোমরা কি ভালো আছো, খারাপ আছো, নাকি ভালো খারাপ মিক্সড অবস্থায় আছো, নাকি কেমন আছো বুঝতেছো না? যে কোনো একটা কোশ্চিন। ভালো না, টেনশনে শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ 26 একটা অ্যান্সার পাইছি, ভালো না, টেনশনে শেষ হয়ে যাচ্ছি। টেনশনটা কিসের? আমি যদি পার্টিকুলারলি জিজ্ঞাসা করি কিসের টেনশন, মানে টেনশন কেন, টেনশন কেন, এটা একটু অ্যান্সার করো তো। যে বলছো টেনশনে শেষ হয়ে যাচ্ছি, আসলে কেন টেনশন কাজ করতেছে তোমার? তুমি কি পড়ালেখা মানে করতে পারতেছো না, বা হচ্ছে পড়ালেখার ফ্লোটা বজায় রাখতে পারতেছো না, নাকি কি, মানে টেনশনটা কেন? তোমার তো এক্সাম চলতেছে, এটা বাইরে আছি ভিতরেও আছি, বাইরেও কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশনটাই ধরে রাখা যায় না। হ্যাঁ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না, এটা একটা ফ্যাক্ট। ওকে, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না, কনসেন্ট্রেশন ল্যাকিংস একটা সাথে, কনসেন্ট্রেশন ল্যাকিংস তোমার মধ্যে দেখা যাচ্ছে। ওকে গেল, আরেকটা পাইলাম, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো না, এটা একটা। আর একটা হচ্ছে টেনশন হয় অনেক বেশি, ঠিক আছে? আর বাকিদের কি অবস্থা? আমাদের সাথে তো আরো অনেকে ছিল, ফাহমিদা ছিল, আব্দুর রৌফ ছিল, তারপরে হচ্ছে আমাদের সাথে হচ্ছে রুদ্দি জয়েন করছো। তো তোমাদের কি অবস্থা? তোমরা আসলে বুঝতেছো না সম্ভবত কি অবস্থায় আসো, মিক্সড অবস্থায় আসো হয়তো। আমি বলি 26 ব্যাচের জন্য কিছু কথা বলি, সেটা হচ্ছে 26 ব্যাচের অনেক কলেজে এখন একটা স্পেশাল টার্ম শুরু হয়েছে বা হবে সামনে, সেটা হচ্ছে প্রি টেস্ট। আমি একটা কথাই বলবো ভাইয়া, প্রি টেস্ট নিয়ে পাগল হয়েও না, প্রি টেস্ট নিয়ে পাগলামি বাদ দাও, প্রি টেস্ট নিয়ে ওভার হাইপড বাদ দাও, ঠিক আছে? প্রি টেস্ট ওয়ান কাইন্ড অফ এক্সাম, যেটা টেস্টের আগে নিলেও চলে না নিলেও চলে, বাট নেওয়া হচ্ছে বিভিন্ন কলেজে, তারা ভালো বুঝে হয়তো নিতেছে। বাট জিনিসটা এরকম হয়, তোমার
তুমি ফার্স্ট ইয়ারে হয়তো ভালো মতন পড়ো নাই, অনেক কিছু গ্যাপ রেখে দিছো, এখন সেকেন্ড ইয়ারে উঠে তোমার এখন সমান তালে হয়তো পড়া শুরু করছো, তোমার এখনো ফার্স্ট ইয়ারের গ্যাপ আছে। সেকেন্ড ইয়ারে কোচিং বা বিভিন্ন জায়গায় ওই চ্যাপ্টারগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে পড়ানো হয়েছে যেগুলো শর্ট সিলেবাসে ছিল। এখন তোমার যে জিনিসগুলো বাদ সেটা হচ্ছে ফুল সিলেবাস পার্ট বাদ। তুমি ফুল সিলেবাস টোটালি ধরো নাই, ফুল সিলেবাসের অনেকগুলো চ্যাপ্টার নতুন করে পড়া লাগবে। সেকেন্ড হচ্ছে এই ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো যে তুমি যে দ্রুত বিভিন্ন অনলাইন ক্লাসে সার্চ দিয়ে করে ফেলবা সেই রিসোর্সটাও নাই। ফুল সিলেবাসের রিসোর্সটাও প্রপার ভালো রিসোর্সও তুমি পাচ্ছ না অনলাইনে যে 2-1 দিনের মধ্যে তুমি কভার করবে। এই জন্য তোমাকে কি করা লাগতেছে, হয় অনলাইনে কোনো একটা ব্যাচের কোনো একটা চ্যাপ্টারের জন্য ওয়েট করা লাগতেছে, অথবা অফলাইনে যে পড়া লাগছে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে তোমার ফুল সিলেবাস এখনো বাকি, তুমি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো ঠিক মতো রিসোর্স পাচ্ছ না ক্লাস করার, আবার যদি রিসোর্স পাও সেটার জন্য তোমাকে বেশ অনেকদিন ওয়েট করা লাগতেছে হচ্ছে চ্যাপ্টারটা শেষ করার জন্য। দ্যাটস মিন তোমার আসলে অবস্থা এরকম, তুমি ফুল সিলেবাসের অংশ বা সেকেন্ড ইয়ারের অংশই শেষ হচ্ছে না ঠিক মতো, ফার্স্ট ইয়ারেও গ্যাপ আছে। এখন তুমি এর মধ্যে একটা ভেজালে পড়ছো, তোমাদের প্রি টেস্টের বিভিন্ন রুটিন প্রোভাইড করা হচ্ছে, বিভিন্ন এক্সাম নেওয়া হচ্ছে। আমি তোমাদের যে কথাটা বলবো, তোমরা প্রি টেস্ট যদি দেওয়াই লাগে আমাদের কলেজে দাও জিনিসটা, বাট জিনিসটা হচ্ছে তোমাকে কম্বিনেশন করে দিতে হবে। যেমন প্রি টেস্টে ধরো এরকম কিছু চ্যাপ্টার আছে, ফার্স্ট ইয়ারের ভেক্টর আছে ধরো ফিজিক্সে, ধরো নিউটনীয় বলবিদ্যা, যেটা তুমি ফার্স্ট থেকে অনেক ভালো পড়ছো, তুমি এইটা ওয়ান কাইন্ড অফ রিভিশন দিয়ে চলে যাবা এক্সামের জন্য। এইটা নিয়ে তোমার 1 সপ্তাহ ধরে এটার জন্য প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই। এবার ধরো তোমার প্রি টেস্টে আলো চ্যাপ্টার আছে ফিজিক্সের, 2টা আলোর চ্যাপ্টার আছে, চুম্বকের একটা চ্যাপ্টার আছে। তুমি টার্গেট করবে আচ্ছা ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা এই 2টা আমি ভালো মতন পড়ছি, এই 2টা নিয়ে আমি এখন চিন্তা করব না, আমার নতুন চ্যাপ্টার হচ্ছে আলো আর হচ্ছে কি চুম্বক। এখন আলো আর চুম্বক হয়তো আমার হাতে এমন সময় আছে আমি 7 দিনের মধ্যে আলো চুম্বক 2টা চ্যাপ্টার পারবো না, তাহলে তুমি আলো পড়ো, জাস্ট আলোর 2টা চ্যাপ্টার সুন্দর মতো পড়ো, সুন্দর মতো পড়ে শেষ করো। এখন তোমাকে যেটা করতে হবে অনেক বেশি সিনসিয়ারলি পড়তে হবে এবং এমন এমন ক্লাসগুলো করতে হবে যেটা তোমাকে অনেক বেশি টাইম নিবে না, শর্টে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিবে, প্র্যাকটিস অনেক বেশি তুমি করতে পারবা, এরকম ক্লাসগুলো করো। তুমি যদি এখন 1 মাস ধরে একটা চ্যাপ্টার শেষ করো সেই সময় আসলে তোমার নাই। সো জিনিসটা হচ্ছে তোমাকে অনেক ক্যালকুলেটিভ হতে হবে। তুমি চুম্বকের চ্যাপ্টার ধরো, তোমার এক্সামের আগে সময় নাই, তাহলে চুম্বকের চ্যাপ্টার বাদ দাও, তুমি আলোর 2টা চ্যাপ্টার সুন্দর মতো পড়ো, যাতে এইটা তোমার পরবর্তী এক্সামেও কাজে লাগে। তুমি যদি এখন এরকম করো গরুর মতো বা গাধার মতো, যদি আমরা এরকম করি যে আমরা হচ্ছে আলো সবগুলো শেষ করলাম কোন রকম কি দেখে, 1 শট দেখে, তাহলে এই 1 শট দেখে তুমি যেটা শেষ করলা এটা তুমি প্রি টেস্টে ভালো একটা রেজাল্ট নিয়ে আসলা হয়তো, কিন্তু তুমি সামনে তোমার যে এক্সাম টেস্ট বা অন্যান্য জায়গায় যে এক্সাম, সেই এক্সামে তুমি এখান থেকে কোনো অ্যান্সার করতে পারো না। টেস্টেও হয়তো পারলা, এইচএসসি তে যাই ঠিকই আটকায় যাবা, বা তুমি অ্যাডমিশনে যে ঠিকই আটকায় যাবা। তো তোমার যেটা করতে হবে, তোমাকে যেহেতু তুমি এই চ্যাপ্টারটা আগে পড়োই নাই, তোমাকে 1 শটও দেখা যাচ্ছে না, আবার তুমি 1 মাসের লেকচারও দেখতে পারতেছো না, তোমাকে একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে, কম্প্যাক্ট ক্লাস করতে হবে যাতে ওভারঅল থিওরি কভার হয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো প্রি টেস্টের জন্য তুমি যে এখন 1 থেকে 1.5 মাস টাইম নষ্ট করবা বা 1 মাস, সেই সময়টা তোমার নাই, সেই সময়টা কিন্তু তোমার নাই। তাহলে তুমি প্রি টেস্ট এক্সাম যদি দেওয়াই লাগে, তুমি ওইভাবে সিলেক্ট করবা আমি আসলে কতটুক নিতে পারবো, আমার সেকেন্ড ইয়ারের সাথে আমি কিভাবে এটাকে ব্যালেন্স করতে পারবো, এর সাথে আমি ফার্স্ট ইয়ার রিভিশনও করতে পারবো। সো একটা প্রপার প্ল্যান নিয়ে আগাবা। তোমার এখানে রেজাল্ট যে খুব ভালো করা লাগবে এমন না, আবার রেজাল্ট খুব খারাপ যে করবা, খারাপ করলেও তো আবার অসুবিধা। তুমি মধ্যপন্থায় থাকো, আমি বলবো না তুমি খারাপ পজিশনে আসো, তুমি ভালো পজিশনে আসো, বাট তোমাকে নিজের গ্রোথটা বুঝতে হবে। তুমি বাইরে থেকে অনেক ভালো রেজাল্ট করলা, প্রি টেস্টে কোপাই দিছো, 1 শট দেখে কোপাই দিছো, কিন্তু আসলে তোমার ভিতরে শূন্য, তোমার মধ্যে কোনো কনফিডেন্সই গ্রো করে নাই, তুমি আসলে জিনিস কিছু শিখোই নাই। সো এইভাবে কিন্তু এখন অ্যাডমিশন বলো বা সামনের এইচএসসি বলো, অনেক কম্পিটিশন হয়ে গেছে, এইগুলো নিয়ে পার পাওয়া যাবে না। সো 26 ব্যাচ বি সিরিয়াস, আমি বারবারই বলবো তোমরা সুন্দরভাবে সঠিক পন্থায় আগাও। প্রি টেস্ট নিয়ে আগানোর, প্রি টেস্ট নিয়ে চিন্তা না করে তুমি একদম টেস্ট নিয়ে টেস্টটাকে টার্গেট করো। তোমার টেস্টের আগে অ্যাটলিস্ট তোমার সিলেবাস যাতে কাভার থাকে, মাস সিলেবাস টেস্টের আগে কাভার করে ফেলবা। আমি জানি অনেকে আগাই গেছো, অনেকে কাভার করে ফেলছো, টেস্টের আগে অবশ্যই সিলেবাস কাভার করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের কলেজে স্যাররা প্রচুর কোশ্চিন ঘুরায়, হ্যাঁ, যেমন ধরেন আচ্ছা 5 বার টাইপ, আচ্ছা কোশ্চিন ঘুরাইলে জিনিসটা হচ্ছে তোমাকে ওই যে বললাম, এখন তুমি কোশ্চিন যদি ঘুরাই তাহলে 1 শট দেখে কেমনে পারবা?
ওয়ান শট দেখে তো এটা পসিবল না, তোমাকে ডিপে যেয়ে পড়তে হবে। ডিপে যেয়ে পড়ার জন্য তোমার হাতে এখন হাতে আছে 7 দিন, এর মধ্যে 3টা চ্যাপ্টার পড়তে হবে। 3টা চ্যাপ্টার 7 দিনে একদম শুরু থেকে তুমি ডিপে যেয়ে পড়তে পারবা না। তোমাকে যেটা করতে হবে অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার তুমি ডিপে যেয়ে পড়বে, একটা চ্যাপ্টার তুমি ওভারঅল ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে যাও, ওই একটা চ্যাপ্টার এক্সামের শেষে যে এসে পড়বে। 3টা চ্যাপ্টারের ওয়ান শট দেখবা, কোনোটাই কাজে লাগবে না, ঠিক আছে? সো জিনিসটা এটাই যে তোমাকে বুঝতে হবে তোমার কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। স্যারদের সাথে কথা বলে নিবা এইসব ব্যাপারে। ফার্স্ট ইয়ারে নামাই দিবে, আচ্ছা এগুলো ভয় টয় দেখাই। সো এই আর কি, তাহলে 26 ব্যাচের জন্য একটা কথা বললাম। সো 26 ব্যাচের যারা আসো, আমি বারবারই বলবো ভাইয়াদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মিশন কামব্যাক। এখানে তোমরা যুক্ত হইতে পারো। সো এখানে টার্গেট রাখা হচ্ছে আমরা খুবই দ্রুত আমাদের সিলেবাস গুলো শেষ করব। তোমরা অলরেডি জানো আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার কিন্তু ফুল সিলেবাসের ডান। আজকে পরিবেশ রসায়নের একটা ক্লাস হবে, আরেকদিন আরেকটা হবে, 2টা হলে পরিবেশ রসায়নও শেষ হয়ে যাবে। পরিমাণগত রসায়নেরও আমাদের একটা ক্লাস লাগবে। সো এইভাবে আমরা কিন্তু সব শেষ করে ফেলতেছি আস্তে আস্তে, তোমরা আমাদের সাথে আগাও, শেষ করে ফেলো জিনিসটা। সো যাই হোক, অনেক কথা হয়েছে, অনেক গাইডলাইন হয়েছে, অনেক ধরনের তোমাদের যে কোশ্চিনগুলো ছিল প্রি টেস্টের জন্য আমরা কি করব বা কি না করব সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি। এখন আমরা আসো, আমরা একটা ক্লাসের মাধ্যমে, ক্লাসের কন্টেন্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আজকের যাত্রাটা শুরু করি। সেটা হচ্ছে ভাইয়া, ওকে, কিছু কোশ্চিন আসতেছে। ইশতিয়াক আহমেদ শুভর ব্যাপারটা তো বললাম। হ্যাঁ, প্রশ্নগুলো দেয়, তোমাকে বুঝতে হবে আসলে প্রশ্ন টাইপ বুঝে করতে হবে। উল্টাপাল্টা কোশ্চিন হইতে পারে, উল্টাপাল্টা কোশ্চিনকে গুরুত্ব বেশি দেওয়া যাবে না, তোমাকে টাইপ ধরে ধরে পড়তে হবে। টেস্ট পেপারে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আগে শেষ করতে হবে, তারপরে সময় পেলে আমি আনাচে কানাচে যত থিওরি আছে সবই পারবো, সবই পড়তে পারবো, কিন্তু আমার টাইমে কুলাইতে হবে। টাইম যখন আমার 7 দিন, চ্যাপ্টার আমার যখন 2টা, আমাকে টার্গেট করতে হবে আমার মূল জায়গায় কি কি কোশ্চিন আসে, এমসিকিউ সিকিউ মিলাই কি কি কোশ্চিন কি কি টাইপ এক্সামে আসে, সেইটা আগে আমি কাভার করব। কাভার করার পরে তোমাকে হচ্ছে ডিপে যেতে হবে, ঠিক আছে? যেমন তোমাকে আমি যদি বলি, আচ্ছা একটা সূত্র এখন আমার হাতে আছে 2 দিন পরীক্ষার আগে, আমি সূত্র আছে, সূত্র থেকে আমি জানি এই সূত্র থেকে ম্যাথ আসে, তাহলে আমি কি করতে পারি, আমি এই সূত্রটা শিখতে পারি, সূত্র রাশিগুলো কি কি বুঝাচ্ছে বুঝতে পারি, ম্যাথটা প্র্যাকটিস করতে পারি। তোমার হাতে আছে 2 দিনের জায়গায় 7 দিন, তুমি এই সূত্রের ডেরাইভেশন সব তখন শিখবা। তুমি জানো এই ডেরাইভেশন আসবে না, ডেরাইভেশন আমার ফার্দার সামনে মনে রাখার জন্য লাগবে। তোমার হাতে যখন টাইম আছে তুমি তখন ডেরাইভেশন সহ দেখো। তোমার হাতে যখন 2 দিন টাইম, তখন তুমি জানো তোমার এখান থেকে ম্যাথ আসবে, সূত্র বসায় ম্যাথ করলে হয়ে যাবে, তুমি সূত্র বসায় ম্যাথ শিখে চলে যাও। সো এটা টাইমের উপর ডিপেন্ড করে, এখন তুমি কত দ্রুত শুরু করতেছো। আজকে আমি এই কথাগুলো বলতেছি, তুমি যদি এখনই শুরু করো তাহলে তোমার হাতে এনাফ টাইম আছে। যদি তুমি এটা পরীক্ষার 2 দিন আগে অ্যাপ্লাই করো, তোমার 2 দিন আগে পড়তে বসো, তখন আমি সেকেন্ড যে পন্থাটা বলছি সেটা করা ছাড়া তোমার উপায় নাই। সো আমি একটা কথাই বলবো, 26-এর যারা আসো এখনো লেট হয়ে যায় নাই, তুমি যদি এখনো শুরু করো ইটস পসিবল টু কাম ব্যাক। বাট তুমি এখনো যদি না শুরু করো, মনে করো কালকে শুরু করবো, কালকে যে আগামী 1 মাসেও তোমার সেটা হচ্ছে তুমি কাম ব্যাক দিতে পারবা না। সো এখনই শুরু করো। 26-এর যারা ডিপ্রেসড আছো, ডিপ্রেশন জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদেরকে কাজ না করলে আসে, ঠিক আছে? কাজ যারা করতেছে তারা একটা কাজের মধ্যে স্প্রিয়া পেয়ে যায়, একটা স্পিড পেয়ে যায়, একটা মজা পেয়ে যায়। যেমন আমাদের ব্যাচের অনেকেই বলতো আমাদের ঘুম আসে হ্যান ত্যান, আমি হচ্ছে বলছিলাম যে আচ্ছা ঘুম যে আসে, তোমার ঘুম কেন আসে সবই তুমি জানো। ঘুম কেন আসে, কি জন্য আসে, তোমার বিছানার পাশে তুমি খাট রেখে দিছো, তোমার বিছানার পাশে তুমি হচ্ছে তোমার ঘর অন্ধকার করে পড়ো, তোমার ঘরে আলো ঢুকে না, তুমি সব জানো তোমার ঘুম কেন আসে। বাট তুমি সবকিছু জানার পরেও তুমি সেই পরিবেশের মধ্যে থাকতে চাচ্ছ, তাহলে তোমার ঘুম আসবেই। কিন্তু তুমি যদি সেই পরিবেশটাকে ঠিক করো, তোমার পর্দা সরায় আলোকিত করো দিনের বেলা রুমটা, তুমি যদি বিছানার টেবিলটা সংযোগটা অফ করে দিয়ে তুমি আলাদা জায়গায় যাও, সো মানে আলাদাভাবে তুমি চিন্তা করো, তোমার টেবিলটা অন্যদিকে নাও, তোমার ঘরের রুমের পরিবেশ চেঞ্জ করো, তাহলে তোমার ঘুম আস্তে আস্তে দেখবা চলে গেছে। এটা তোমার উপর ডিপেন্ড করে, এটা কোনো ভাইয়া ম্যাজিক দিয়ে দিতে পারবে না। তো জিনিসটা হচ্ছে নিজেকে ফিল করতে হবে, নিজেকে মোটিভেটেড করতে হবে, তাহলে তোমরা কামব্যাক দিতে পারবা। কামব্যাক কথাটার ওজন অনেক, আমরা এগুলো বারবার আমরা একটেকের ভাইয়ারাই বারবার অনেক ইউজ করে জিনিসটাকে সস্তা করে ফেলছি। কামব্যাক কিন্তু এত সহজ একটা ওয়ার্ড না, সবাই দিতে পারে না এটা। বাট জিনিসটা হচ্ছে তোমরা যতক্ষণ না নিজের মধ্যে মোটিভেট ফিল করবা, যতক্ষণ না নিজের মধ্যে এই যে ওয়ার্ডটার গুরুত্ব বা ভারত্ব বুঝতে পারবা, ততক্ষণ তুমি কামব্যাক দিতে পারবা না। কামব্যাক কথাটার ভারত্ব বা অনেক মানে এটা অনেক গভীর, ঠিক আছে? ওকে, আমরা শুরু করতেছি। কিছু কলেজ অনেক প্যারা দেয়, সমস্যা নাই, কিছু কলেজ প্যারা দিবে, কিছু কলেজ প্যারা দিবে না, সবকিছু মিলাই আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে।
ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি অনেক কথা হয়েছে। এখন আমাকে বলো সবকিছু ওকে আছে কিনা, আমি তাহলে লাইভ শুরু করব। 26 ব্যাচের সাথে বলা হয়েছিল কিছু কথা হবে, কিছু গাইডলাইন হবে, তারপর আমরা কিছু পড়ালেখা করব। তো সবাই বলো সবকিছু ওকে থাকলে আমি লাইভ শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে পরিবেশ রসায়ন। আমরা আজকে কি পড়বো ভাইয়া? পরিবেশ রসায়ন পড়বো। পরিবেশ রসায়নের মোটামুটি আমরা 6টা লেকচার আগে আমাদের ব্যাচে করে রাখছি, 6টা না কি 7টা, সো 6টা সম্ভবত। পরিবেশ রসায়নে আজকে আমরা যে পার্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা পানি পান করি, তাই না? এখন এই পানি যে পান করতেছি, এই পানিটা আসলে কোন অংশের অন্তর্ভুক্ত? বা আমরা যখন হচ্ছে সমুদ্রের বিচে ঘুরতে যাই তখনও একরকম পানি দেখি, আবার আমরা হচ্ছে যখন এই যে পানি যখন পান করব তখনও একরকম পানি আমরা হচ্ছে পান করি। দ্যাটস মিন পানি কি আসলে ইউনিভার্সালি সব একই রকম? না, আমরা যে পানিটা পান করি সেটা হচ্ছে মিঠা পানি, অর্থাৎ মিঠা পানি বলা হয় এটাকে, এটা লবণাক্ত পানি না। বাট তুমি যখন কক্সবাজারে ঘুরতে যাচ্ছ, তুমি যখন বিভিন্ন সমুদ্রে ঘুরতে যাচ্ছ, আটলান্টিক মহাসাগরে ঘুরতে যাচ্ছ, সো তখন তুমি যে পানিটা দেখতেছো এখানে সেটাকে বলা হয় সামুদ্রিক লবণাক্ত পানি। সো আমরা পানিকে মোটা দাগে 2টা অংশে ভাগ করতে পারি। আমাদের ভূপৃষ্ঠে যত পানি আছে বা সারফেস ওয়াটার যেটাকে বলা হয়, সারফেস ওয়াটার, এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কি ভাইয়া? সামুদ্রিক লবণাক্ত পানি, আর একটা হচ্ছে মিঠা পানি। সো আমরা তাইলে 2টা অংশে ভাগ করলাম। আমাদের হচ্ছে সারফেস ওয়াটার, এটাকে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের সারফেস ওয়াটার। সারফেস ওয়াটারকে আমরা 2টা ভাগে ভাগ করতেছি। একটাকে আমরা কি বললাম ভাইয়া? সামুদ্রিক লবণাক্ত পানি। ঠিক আছে, আর একটাকে আমরা বলতেছি মিঠা পানি। মিঠা পানির মাছ খুব স্বাদ হয়, তাই না? ওকে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, ফুল সিলেবাসের যেগুলো বাদ ছিল ওইগুলো আমি পরিবেশ রসায়নের ওইগুলো দেখাই দিব, সমস্যা নেই। সো দেখো, আজকে সামুদ্রিক লবণাক্ত পানি আর মিঠা পানি, এই মিঠা পানিটা আমরা পান করতে পারি, তাই না? কিন্তু সামুদ্রিক লবণাক্ত পানি, তুমি কক্সবাজারে ঘুরতে যাও, কক্সবাজারের সমুদ্রেতে তো প্রচুর পানি আছে না? সেই পানি কি খাইতে পারবো? আমি খাইতে পারি না। ঠিক আছে, ইভেন যখন দেখবা মানুষজন ভেসে যায়, মানুষজন যখন ডুবে যায়, দীর্ঘ 5 দিন 7 দিন কোনো একটা জায়গায় ভেসে চলে যাচ্ছে, কিন্তু সে সামুদ্রিক লবণাক্ত পানি খাইতে পারে না। সো সামুদ্রিক লবণাক্ত পানি খাওয়া যায় না, এখানে প্রচুর পরিমাণে হ্যালাইড লবণগুলা থাকে। সো আমাদের এই যে সামুদ্রিক লবণাক্ত পানি, পৃথিবীতে মোট 100 ভাগ যদি পানির হিসাব করা হয়, তাহলে সামুদ্রিক লবণাক্ত পানি হচ্ছে 97.3%। তোমরা শুনে হয়তো একটু অবাক হইলা, আমরা যে পানিটা পান করতে পারতেছি না সেটার পার্সেন্টেজ এত, তাহলে বাকি 100 থেকে বাদ দিলে এটা হচ্ছে থাকে 2.7% জাস্ট হচ্ছে মিঠা পানি। তাহলে আমাদের মিঠা পানি হচ্ছে 2.7%। এই 2.7% এর মধ্যে পুরোটাই কি আমরা পান করতে পারি বা আমাদের প্রাত্যহিক কাজে কি কাজে লাগাইতে পারি? না। এই 2.7% কে যদি তুমি আবার 100 ভাগে ভাগ করো, 2.7% কে যদি তুমি আবার 100 ভাগে ভাগ করো, এখানে বেশ কিছু ভাগ আছে, এগুলো কেন পড়াচ্ছেন? এমসিকিউতে আসে। সো 2.7% কে যদি আবার তুমি 100 ভাগে ভাগ করো, এর মধ্যে হিমবাহ ও তুষার, হিমবাহ ও তুষার মানে তুমি হচ্ছে তুষার বা হিমবাহ তো বুঝো, ওই যে উত্তর মেরু যেখানে সাদা ভাল্লুক পাওয়া যায়, ওইসব জায়গায় দেখবা যে আমাদের বরফ আকারে হচ্ছে পানিটা জমা থাকে। সো এই হিমবাহ বা তুষারেই 74% হচ্ছে এই জায়গায় মোটামুটি আমাদের পানিটা প্রিজার্ভ অবস্থায় আছে। এবার তাহলে এই পানিও তো হচ্ছে বরফ তো গলা যাবে না, বরফ আকারে থাকবে, এটা তো আবার হচ্ছে গলে গেলে সমস্যা, গ্লোবাল ওয়ার্মিং হবে, গলে গেলে আমাদের আবার ওখান থেকে যদি পানি গলে যায়, সেই পানি আমাদের হচ্ছে স্রোত, সেই পানি আমাদের হচ্ছে সাগরে চলে গেলে আমাদের সাগরের উচ্চতা, পানির উচ্চতা বাড়বে, বিভিন্ন জায়গায় বন্যা হবে, বিভিন্ন ঝামেলা। তাহলে এই পানিটাও আমরা ইউজ করতে পারতেছি না, এটা আমাদের তুষারের মধ্যে আছে। তাহলে আমরা কোন পানিটুকু খাই আসলে? এখন আমাদের পানি আমরা যেটা পান করি সেটা দেখবা সবসময় কি হয়, টিউবওয়েল দিয়ে নিচের থেকে তুলতেছো অথবা কোনো একটা পাম্পের মাধ্যমে নিচের থেকে তুলতেছো, তার মানে ভূগর্ভস্থ পানি যেটা ভূমির নিচে আছে সেই পানিটা আমরা পান করি। এখন এইটার পার্সেন্টেজ হচ্ছে জাস্ট কত পার্সেন্ট? 22%। ভূগর্ভস্থ পানি এটা হচ্ছে আমার কতটুকু ভাইয়া? এটা হচ্ছে জাস্ট আমাদের 22%। কত 22%? 2.7% কে আমি আবার 100 ভাগ করছি, এর মধ্যে 74% হিমবাহ ও তুষার, ভূগর্ভস্থ পানি মাত্র 22%। বুঝতে পারতেছো জিনিসটা? এবার আসো বিভিন্ন হ্রদে থাকে হচ্ছে 0.3%। তারপরে বৃষ্টির পানি রূপে যেগুলো আসে, বৃষ্টির
পানি রূপে। সো বৃষ্টির পানি রূপে যেটা আছে সেটা হচ্ছে 0.035%। হ্যাঁ, আরেকটা আমাদের হচ্ছে বিভিন্ন হ্রদের পরে সম্ভবত, আচ্ছা তোমরা মাত্র এই কয়জন কেন ভাইয়া? এই কয়জন থাকলে তো হবে না, আসো আসো ক্লাসে আসো। আচ্ছা, বৃষ্টির পানি হ্রদ হ্রদ হয়েছে, বৃষ্টির পানি হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নদী নালা, নদী নালাতে থাকে হচ্ছে 0.03%। সো এই হচ্ছে আমার মোটামুটি ভাগ। তাহলে আমাদের সারফেস ওয়াটারকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা সামুদ্রিক লবণাক্ত পানি, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে মিঠা পানি। ঠিক আছে, সামুদ্রিক লবণাক্ত পানি আর একটাকে বলতেছি আমরা মিঠা পানি। এই মিঠা পানির পার্সেন্টেজ 2.7%। এটাকে যদি আমার মোটা দাগে আবার 100 ভাগে দেখি, তাহলে হিমবাহ তুষার থাকছে 74%, ভূগর্ভস্থ পানি থাকছে 22%। এই দুইটা এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন এক্সামে এই দুইটার পার্সেন্টেজ আসে, মেডিকেল সহ বিভিন্ন জায়গায় আসতে দেখা গেছে। হ্রদ 0.3, বৃষ্টির পানি 0.035, আর নদী হচ্ছে 0.03%। সো আমাদের প্রথম পার্ট থেকে সারফেস ওয়াটার নিয়ে এইটুক পড়ালেখা করা লাগবে। এখন এই সারফেস ওয়াটারটা বা আমাদের হচ্ছে সারফেস ওয়াটারটা বা আমাদের ভূগর্ভস্থ পানি যদি বলো, এটার বিশুদ্ধ কিনা, এটার মানদণ্ড নির্ণয় করা তো লাগবে। মানে আমি যে পানিটা পান করতেছি এটা কি বিশুদ্ধ আমার জন্য, বা আমি যে পানিটা ব্যবহার করতেছি, বা মাছ যেই পানির মধ্যে আছে পুকুরে, নদী নালা, খাল বিলে, সেই জায়গার পানিটা কি বিশুদ্ধ কিনা, এটা তো আমাকে নির্ণয় করা লাগবে। এই বিশুদ্ধতা নির্ণয়ের জন্য বিভিন্ন সূচকীয় মানদণ্ড আছে। সো পানির বিশুদ্ধতা নির্ণয় বা নির্ধারণের জন্য মানদণ্ড হচ্ছে 6টা। কয়টা? পানির বিশুদ্ধতা নির্ধারণ করার জন্য 6টা মানদণ্ড আমাদের আছে। তাহলে 6টা মানদণ্ড কি কি? এক হচ্ছে ভাইয়া পানির পিএইচ, এক হচ্ছে কি পানির পিএইচ, এক কি পানির পিএইচ। 2 নাম্বার কি পানির ক্ষরতা, 2 নম্বর কি ভাইয়া পানির ক্ষরতা। 3 নাম্বার কি ডিও, ডিও কি সামনে শিখবো সবকিছুই। 4 নাম্বার হচ্ছে বিওডি, 5 নাম্বার হচ্ছে সিওডি, আর 6 নাম্বার হচ্ছে টিডিএস। তাহলে এই কয়টা হচ্ছে আমার পানি বিশুদ্ধ কিনা এইটা নির্ধারণ করার মানদণ্ড বা সূচক। ঠিক আছে, এই নির্ণয় করার মানদণ্ড বা সূচক। সো এখন পানির পিএইচ থেকে কি মনে রাখা লাগবে? দেখো, আমরা যদি বলি তোমাকে স্বাভাবিক পানিতে, কোন একটা পানিতে কোন অ্যাসিড থাকে? স্বাভাবিক পানিতে তোমরা জেনে থাকবা কার্বনিক অ্যাসিড থাকে, H2CO3। আর কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, মানে উইক অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিডের পিএইচ কি 7-এর চেয়ে একটু কম হয়। সো স্বাভাবিক পানি যদি বলি তার পিএইচ থাকে 6 থেকে 6.5 মতো। ঠিক আছে, 6 থেকে 6.5 মতো। এখন আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, তাই না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে যে আমাদের পানযোগ্য যে পানিগুলো থাকবে, পানযোগ্য যে পানি থাকবে, পানযোগ্য পানির পিএইচ তারা একটা নির্ধারণ করে দিছে, সেটা হচ্ছে এই যে 6.5 থেকে 8.5 পর্যন্ত। কি ভাইয়া? 6.5 থেকে 8.5 গেল। তাহলে আমরা কি পানি পান করব? যার পিএইচ 6.5 থেকে 8.5 মধ্যে। এখন জলজ প্রাণী যদি থাকতে হয় তাদেরও একটা পানির পিএইচ মান নির্ধারণ করে তারা দিচ্ছেন। তাহলে জলজ প্রাণীর জন্য যে পিএইচটা নির্ধারণ করা হয়েছে, জলজ প্রাণীর বসবাসের জন্য বা পিএইচ এর পানির জলজ প্রাণীর জন্য, মানে জলজ প্রাণী বসবাসের জন্য যদি আমি পিএইচটা বলি, সেটা হচ্ছে 7 থেকে 7.5 থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি পানির পিএইচ থেকে কি জানতে হবে সেই কোশ্চিনটা আমরা বুঝে গেলাম। ওকে, এরপরে আসো ক্ষরতা নিয়ে কোশ্চিন আসতেছে। ক্ষরতা একটু আমরা মোটা দাগে পড়বো এবং এখানে আমাদের কিছু ম্যাথও আছে, আমরা সেই ম্যাথগুলোও দেখার ট্রাই করব। সো ক্ষরতা জিনিসটা আসলে কি? ক্ষরতাকে ইংলিশে কি বলা হয়? ক্ষরতা, ক্ষরতাকে ইংলিশে বলা হয় হার্ডনেস অফ ওয়াটার, হার্ডনেস অফ ওয়াটার, এটাকে বলা হয় ক্ষরতা। আচ্ছা, তোমাকে যদি আমি একদম সোজা বাংলা কথাই বলি, ক্ষরতা জিনিসটা কি? তুমি একটা পানিতে 2 ধরনের পানি নিছো, এই মগে একটা পানি নিছো, এই মগে একটা পানির স্যাম্পল নিছো। 2টা পানিতেই তুমি কি করছো? সাবান দিয়ে ফেনা তৈরি করতেছো। সো যেখানে দেখবা সাবান দিয়ে ফেনাটা ভালো হচ্ছে সেটা খর পানি না, যেখানে ফেনাটা ভালো হচ্ছে না, ফেনা হইতে চায় না পানির মধ্যে, সেটা খর পানি। এখানে কারণ যেটা হয়, সাবানের ফেনা আর হচ্ছে পানি, এটা দিয়ে ভালো মতন একটা এক্সপেরিমেন্ট করা যায়। যদি ফেনাটা ভালো মতন হয় তাহলে সেটা খর পানি না, আর হচ্ছে যদি ফেনাটা হচ্ছে না হয় তাহলে সেটা হচ্ছে
খড় পানি, এটাই হচ্ছে কথা। সো এটাকে বলা হয় হার্ডনেস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারামিটার হুইচ মেজার্স দ্য সোপনেস, ঠিক আছে, মানে ওই যে ফেনা তৈরি করার একটা পদ্ধতি, সোপনেস অফ ওয়াটার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বুঝে। এখন হার্ডনেস জিনিসটা যদি আরো ভালোভাবে বুঝি, দেখো পানির মধ্যে বিভিন্ন আয়ন থাকে না, বিভিন্ন আয়ন থাকে, কিন্তু সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, তারপরে আমাদের আয়রন, তারপরে ক্যালসিয়াম, এই আয়নগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। পানির মধ্যে যদি বাইভ্যালেন্ট আয়ন দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে খড় পানি বলা হয়। সো খড় পানির প্রথমে সংজ্ঞা আমাকে শিখতে হবে। খড় পানি জিনিসটা কি? খড় পানি হচ্ছে পানির মধ্যে অবশ্যই আমাদের কি থাকবে? বাইভ্যালেন্ট, অর্থাৎ ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের আয়রন। এই আয়নগুলো যদি থাকে এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট ক্যাটায়ন, মানে দ্বিযোজী ক্যাটায়ন। বাইভ্যালেন্ট ক্যাটায়ন যদি কখনো থাকে এটাকে আমরা বলবো খড় পানি। ওকে, এখন এই খড় পানির সাথে, এটা তো পজিটিভ আয়ন, এই পজিটিভ আয়নের সাথে অবশ্যই তোমার নেগেটিভ আয়ন থাকবে। পজিটিভ আয়নের সাথে অবশ্যই কি থাকবে? নেগেটিভ আয়ন দ্রবীভূত থাকবে। এই নেগেটিভ আয়নের প্রকৃতির উপর নির্ভর করে আমি বলবো এটা আমার স্থায়ী ক্ষরতা নাকি অস্থায়ী ক্ষরতা। তার মানে পানির ক্ষরতাকে আবার দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে আমার স্থায়ী ক্ষরতা, আর একটাকে আমরা বলতেছি কি ভাইয়া? অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতার ইংলিশ তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস, পার্মানেন্ট। আর অস্থায়ী ক্ষরতার ইংলিশ হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেস। সো যদি আমার পানিতে, খড় পানিতে তো এগুলো আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+ আছে, আয়রন আছে, এইগুলো তো অবশ্যই আছে। এগুলোর সাথে যদি আমার বাইকার্বনেটের লবণ দ্রবীভূত থাকে, মানে এইগুলোর সাথে যদি বাইকার্বনেট আয়নটা দ্রবীভূত হয়, অর্থাৎ HCO3- বাইকার্বনেট আয়ন যদি এদের সাথে থাকে, তাহলে বাইকার্বনেট সল্ট তৈরি করবে, যেমন ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, আয়রন বাইকার্বনেট। সো বাইকার্বনেট থাকলে এদেরকে বলবো অস্থায়ী ক্ষরতা। আর যদি এইদের সাথে আমার সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে, সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, আয়রন সালফেট বা আয়রন ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এইগুলো থাকে, তখন তাকে আমরা বলবো স্থায়ী ক্ষরতা, ঠিক আছে। সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী মানে খুব অল্প সময়ের জন্য, তাহলে এই জিনিসটা যদি তুমি ফুটাও, ফুটিয়ে বা হচ্ছে স্ফুটন প্রক্রিয়া, এটাকে বাংলায় স্ফুটনও বলা, স্ফুটনের মাধ্যমে দূর করা যায় অস্থায়ী ক্ষরতাটা, ঠিক আছে, অস্থায়ী ক্ষরতা। আমি যদি তোমাকে বলি আচ্ছা ঠিক আছে, আমি বাইকার্বনেট থাকলে অস্থায়ী ক্ষরতা হয়, এটা তো আমি জানি, তাহলে তুমি ক্যালসিয়াম বাইকার্বনেট নাও। ক্যালসিয়াম বাইকার্বনেটকে কি করবে? ফুটাবা, মানে তাপ দিবা। তাপ দিলে কি হবে? অবশ্যই কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তারপর পানি থাকে, পানির স্যাম্পলই তো নিছো, পানির মধ্যে তো এটা আছে, তাহলে পানি পাবা। আর এখানে ক্যালসিয়াম কার্বনেট পাবা। এই যে ক্যালসিয়াম কার্বনেটটা পাইলা, এইটার অদক্ষেপ পড়বে নিচে। তুমি চিন্তা করো, তুমি এই প্রক্রিয়াটা করছো, তুমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসছো, পানি নিয়ে আসে সেটাকে ফুটানো শুরু করছো। সো এই পানির মধ্যে ছিল ক্যালসিয়াম বাইকার্বনেট, তাহলে সেটা কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে উড়ে গেছে, পানিটা পড়ে আছে, আর ক্যালসিয়াম কার্বনেট নিচে অদক্ষেপ পড়ছে। তাহলে তুমি এখন চিন্তা করো, আচ্ছা আমি যদি অদক্ষেপ তো নিচে জমা পড়ে আছে, উপর থেকে পানিটা যদি সরাই ফেলো, তাহলে তো বিশুদ্ধ পানি পেয়ে গেলাম। তার মানে তুমি ইজিলি তুমি অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করতে পারছো। কিন্তু এখানে স্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায় না। স্থায়ী ক্ষরতা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, এটাকে বলা হয়, একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। তারপর আরেকটা নাম আছে, আরেকটা আছে হচ্ছে পারমুটিট প্রণালী, পারমুটিট। এই নামগুলো জাস্ট মনে রাখো, ঠিক আছে, কারণ এগুলো এমসিকিউ এর মধ্যে দেওয়া হয়, তো এগুলো একটু জাস্ট মাথায় রাখলেই হবে। পারমুটিট প্রণালী বা মেথড। ওকে, তাহলে ক্ষরতা নিয়ে মোটামুটি পড়ালেখা তো হয়েছে। ক্ষরতা আমার দুই ধরনের, একটাকে আমি বলি স্থায়ী ক্ষরতা, আর একটাকে বলি অস্থায়ী ক্ষরতা। স্যার চ্যাপ্টার 4 এর উপর ইম্পর্টেন্ট সিকিউ এর উপর একটা লাইভ ক্লাস নিয়ে নেক্সট উইকে, ঠিক আছে, সবার যদি ডিমান্ড থাকে অবশ্যই ট্রাই করব, সমস্যা নেই। তাহলে আমার খড় পানির সংজ্ঞা পাইলাম, পানিতে যদি আমার
বিভিন্ন বাইভ্যালেন্ট ক্যাটায়ন যুক্ত থাকে, তাহলে সেটাকে আমি ক্ষার পানি বলতেছি। এই বাইভ্যালেন্ট ক্যাটায়নের সাথে অবশ্যই নেগেটিভ আয়ন থাকবে। যদি সেখানে বাইকার্বনেট আয়ন থাকে তখন তাকে আমরা বলতেছি অস্থায়ী ক্ষারতা। যদি আমার সালফেট এবং ক্লোরাইড থাকে তখন আমরা তাকে বলতেছি স্থায়ী ক্ষারতা। দ্যাটস ইট। সো স্থায়ী ক্ষারতা হচ্ছে ফুটিয়ে দূর করা যায় না, অস্থায়ী ক্ষারতা ফুটিয়ে বা স্ফুটনের মাধ্যমে দূর করা যায়, এই কথাটা মাথায় রাখবা। ওকে, সো সবকিছু বোঝা ডান না? ওকে, এখন এটা হচ্ছে ক্ষারতা। সো এই ক্ষারতার বিভিন্ন ম্যাথ সামনে আমরা পাবো, সেই ম্যাথগুলো আমরা হচ্ছে একসাথেও করে ফেলতে পারি, বা হচ্ছে আগে আমরা কনসেপ্টগুলো শিখে পরে ম্যাথগুলো শিখি, কনসেপ্টগুলো জরুরি। সো পানির ক্ষারতা নিয়ে মোটামুটি পড়ালেখা শেষ, 2 নাম্বার ডান। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আমরা হচ্ছে একটু টিক চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, 3 নাম্বার জিনিসটা হচ্ছে পানির ডিও। ডিও বলতে কি বুঝাই? পানির ডিও বলতে বুঝাই হচ্ছে ডিজলভ অক্সিজেন, পূর্ণরূপ হচ্ছে ডিজলভ অক্সিজেন। বাংলায় যদি বলো যে দ্রবীভূত মোট অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে পানির ডিও। এখন ধরো তুমি একটা পুকুরের পানি, পুকুরে তোমাকে বললো পুকুরে অক্সিজেনের পার্সেন্টেজ বা অক্সিজেনের পরিমাণ কত, তুমি আমাকে বললা আচ্ছা পুকুরে পানি আছে ধরো 1000 লিটার, ভাইয়া 1000 লিটারে অক্সিজেন আছে সে হচ্ছে 100 গ্রাম, বা হচ্ছে 1000 লিটারে 1000 গ্রাম অক্সিজেন আছে, তুমি আমাকে বললা। এখন এইটা তোমাকে যদি বলা হয় আচ্ছা একটা পেপারে ছাপা হবে, সো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট একটা কিছু হইলো? 1000 লিটারে 1000 গ্রাম অক্সিজেন, ব্যাপারটা কেমন যেন শোনা যাচ্ছে না? ব্যাপারটা আসলেই কেমন যেন শোনা যাচ্ছে। তার মানে এই পানির ডিও, বিওডি, সিওডি এইগুলো নির্ণয় করার একটা ইউনিট তোমাকে কনস্ট্যান্ট করতে হবে। একটা ইউনিট ঘনমাত্রা আকারে যদি প্রকাশ করো, একটা পার্টিকুলার ইউনিটে প্রকাশ করতে হবে, সেই ইউনিটটার নাম হচ্ছে পিপিএম। সেই ইউনিটটার নাম হচ্ছে পিপিএম, এবং তোমরা পরিমাণগত রসায়নে শিখে আসছো পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটাকে বলা হয় পিপিএম। 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম দ্রব আছে এটাকে কি বলা হয়? পিপিএম। সো তোমাকে যদি আমি কখনো কোশ্চেন করি পানির ডিও কত, তুমি যদি আমাকে বলো 4, আমার বুঝে নিতে হবে এটা 4 পিপিএম বুঝাইছো তুমি। তোমাকে যদি আমি বলি আচ্ছা পানির ডিও কত, তুমি আমাকে যদি বলো 8, তাহলে আমাকে বুঝে নিতে হবে তুমি 8 পিপিএম বুঝাইছো। তার মানে 1 লিটার পানির মধ্যে 8 মিলিগ্রাম অক্সিজেন এখানে আছে। সো এটাই হচ্ছে পানির ডিও, ঠিক আছে? সো WHO কর্তৃক এই ডিও নির্ণয়ের একটা ডিওর একটা ভ্যালু তোমার বইয়ে দেওয়া আছে, সেই ডিওর ভ্যালু হচ্ছে WHO কর্তৃক ডিওর ভ্যালু এখানে দেওয়া আছে হচ্ছে 5 থেকে 6 ppm, অর্থাৎ 5 থেকে 6 ppm মানে হচ্ছে বা 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটার যদি তুমি স্যাম্পল পানি নাও সেখানে 5 থেকে 6 মিলিগ্রাম যদি অক্সিজেন থাকে সেটাকে বলে আদর্শ পানি। এটা হচ্ছে তোমার হাজারি স্যারের বই আছে, এবং সেম আরো কিছু ভ্যালু পাবা তোমার এখানে, মাঝে মাঝে পাবা 4 থেকে 8 ppm আছে, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো ভ্যারি করে, তবে এইটা হচ্ছে তোমাদের রিসেন্ট বইয়ে আছে 5 থেকে 6, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখো। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা তুমি হচ্ছে পানির ডিও 6 ppm বলতে কি বুঝো, তুমি আমাকে অ্যান্সার দিবা যে 1 লিটার পানিতে, 1 লিটার নমুনা পানিতে 6 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত আছে, শেষ। এটাই হচ্ছে পানির ডিও। ওকে, তার মানে ডিও হচ্ছে পানিতে দ্রবীভূত মোট অক্সিজেনের পরিমাণ। ওকে, এবার বিওডি কি? বিওডি হচ্ছে পূর্ণরূপটা যদি আমি বলি বায়োলজিক্যাল অথবা বায়োকেমিক্যাল, যেটাই হোক, দুটাই হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অথবা এখানে বলা যায় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন এইটা আসলে কি বোঝায় মনে রাখবা, আমার পানির ডিওর সাথে বিওডি সিওডি দুটাই কানেক্টেড। একটা কথা মনে রাখবা, পানির ডিওর সাথে বিওডি সিওডি দুইটাই কানেক্টেড। একটা কথা মনে রাখবা, পানির ডিও এর সাথে বিওডি সিওডি দুইটাই কানেক্টেড। তার মানে আমি যখন বিওডি ব্যাখ্যা করতে যাব আমার পানির ডিও লাগবে, আমি যখন সিওডি ব্যাখ্যা করতে যাব তখনই আমার পানির ডিও লাগবে, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখো। তাহলে আমি যদি এখন বিওডি বলি, বিওডি মানে একটা কথা মনে রাখবা, বিওডি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পানিতে আগে একটা ডিও ছিল, তুমি 5 দিন পরে আর একটা ডিও মাপলা, দুইটার যে পার্থক্য পাইলা এই পার্থক্যটাকে বলা হয় বিওডি। এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা আমি ধরো আজকে 25 তারিখ, আজকে কয় তারিখ আসলে? আজকে 12 তারিখ। 12 তারিখে তুমি পানির ডিও মাপলা, যেটাকে বললা ডিও ইনিশিয়াল, পানির ডিও মাপলা 5 ppm।
আজ থেকে 3 দিন পরে বা 5 দিন পরে 17 তারিখে তুমি পানির ডিওটা মেপে পাইলা এটা হচ্ছে আছে 3 ppm। তাহলে পার্থক্য কত? পার্থক্য তুমি পাইলা হচ্ছে পার্থক্য 5 - 3 মানে 2 ppm। এই যে তোমার পানির ডিও আগে ছিল 5 দিন আগে পানির ডিও মানে পানিতে 1 লিটার পানিতে অক্সিজেন ছিল 5 মিলিগ্রাম, 5 দিন পরে সেটা হয়ে গেছে 3 মিলিগ্রাম 1 লিটার পানিতে। তাহলে পার্থক্য হয়েছে 2 ppm। এই যে পার্থক্যটা পাইলা এটাকেই বলা হবে পানির বিওডি অথবা সিওডি, এটাকেই বলা হবে পানির বিওডি অথবা সিওডি। তাহলে এই বিওডি এই যে 5 দিন পরে অক্সিজেন পানিতে কেন কমে গেল? অক্সিজেন কমে যখন তুমি কোনো বিক্রিয়া করছো তখন। সো মনে রাখবা বিওডি মানে হচ্ছে তুমি পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে অর্থাৎ পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হয়। কেন ব্যয় হয়? কোনো একটা জৈব দূষককে পচাতে বা জারিত করতে। জৈব দূষককে পচাতে বা জারিত করতে পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হলো 2 ppm, এটাকেই বলা হবে পানির বিওডি। সো মনে রাখবে একটা কথা, বিওডি মানে হচ্ছে জৈব দূষক জারিত করতে বা জৈব দূষক জারিত বা পচাতে, তুমি দুইটা কথাই লিখতে পারো, জারিত বা পচাতে পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন মানে O2 খরচ হয় বা ব্যয় হয়, সেই যে ব্যয় হলো যতটুকু ওইটাকেই বলা হবে, তাকেই বিওডি বলে। ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে বিওডি বুঝে গেলা। এই যে শুধুমাত্র জৈব দূষক পচালে সেটাকে বলা হবে পানির বিওডি। জৈব দূষক পচাতে যতটুকু অক্সিজেন খরচ হলো সেটা সেই অক্সিজেনের পরিমাণকে বলবো বিওডি। আর যদি জৈব অজৈব দুইটাই পচাতে চাও তখন যে অক্সিজেন ব্যয় হবে সেটাকে বলা হবে সিওডি। তার মানে সিওডি হচ্ছে, সিওডি মানে তো আমরা জানি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো সিওডি মানে আমরা কি জানি ভাইয়া? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এখানে কি জৈব দূষক জারিত করতে বা পচাতে পানির ডিও থেকে যতটুকু অক্সিজেন ব্যয় হয় তাকে বলা হয় বিওডি। আর জৈব ও অজৈব দুইটা দূষককে যদি পচাতে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হয় সেটাকে বলবো সিওডি। জৈব দূষক প্লাস অজৈব দূষক দুইটাকেই পচাতে যে অক্সিজেন ব্যয় হবে সেটাকে আমি বলবো পানির সিওডি। তোমাদের কাছে আমার একটা কোশ্চিন, যারা লাইভে আসো, ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 এর ক্লাস নিয়েন। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ ট্রাই করব। ওকে, সো তোমাদের কাছে আমার কোশ্চিন, কোন ভ্যালুটা বড়? তুমি যদি এখন চিন্তা করো পানিকে জৈব অজৈব দুইটা দূষককে পচাইতে গেলেই তোমার হচ্ছে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হয় সেটা সিওডি, আর বিওডিতে শুধুমাত্র জৈব দূষককে পচাতে হচ্ছে, তার মানে সিওডির ভ্যালু অবশ্যই বড় হবে। এজন্য বলা হয় সিওডি ইজ গ্রেটার দ্যান বিওডি। ঠিক আছে, এই কোশ্চিনটা আসে কিন্তু খ নাম্বার এই কোশ্চিনটা আসে, কেন সিওডির ভ্যালু বিওডির চেয়ে বড়? সো এই জন্যই যে আমার সিওডি মানে কি জৈব অজৈব দুইটা দূষককেই পচাইতে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হয়, আর বিওডি মানে শুধু জৈব দূষককে পচাতে হয়। তার মানে WHO কর্তৃক যে নির্ধারণ করা ভ্যালু আছে, সো বিওডির ক্ষেত্রে WHO যে ভ্যালুটা দিছে সেটা হচ্ছে 6 ppm। তাহলে সিওডির ক্ষেত্রে আর একটু বড় ভ্যালু হবে। সিওডির ক্ষেত্রে WHO যে ভ্যালুটা দিছে সেটা হচ্ছে 10 ppm। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি এখানকার অবস্থা। আর যদি তুমি একটা বিওডি বা সিওডির একটা ইনিশিয়াল সূত্র দাঁড় করাইতে চাও, সূত্রটা এরকম হবে। ধরো বিওডি সমান কি? বিওডি মানে হচ্ছে তোমার ইনিশিয়ালি যত ডিও ছিল মাইনাস ফাইনালি কত ডিও হয়েছে, দুইটার বিয়োগফলই হচ্ছে আমরা কি বলবো? বিওডি। ওকে, এখন কিছু তথ্য দিই যে পানির সিওডি নির্ণয় করার সময় একটা কাজ করা হয়। সেখানে পানির সিওডি নির্ণয় করার সময় একটা কাজ করা হয়। সিওডি নির্ণয় করার সময় আমাকে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে একটা পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হয়। ওকে, সব তথ্য আমাদের মোটামুটি ডান, সবই মোটামুটি ডান। পানির পিএইচ ডান, খরতা ডান, ডিও ডান, বিওডি ডান, সিওডি ডান। এখন আসো একটা বান্দা বাদ আছে, টিডিএস। তো টিডিএস নিয়ে আমি যদি একটু এই পাশে কথা বলি, টিডিএস নিয়ে, টিডিএস কথাটার মানে হচ্ছে 6 নাম্বার, এটা টোটাল ডিজলভ সলিডস
মানে এটা হচ্ছে বোঝায় পানিতে দ্রবীভূত মোট খনিজ পদার্থ, দ্রবীভূত খনিজ পদার্থটা বোঝায়, দ্রবীভূত খনিজ পদার্থ। সো টিডিএস মানে হচ্ছে তোমার পানিতে কতটুকু খনিজ পদার্থ আছে, যেমন উদ্ভিদ মাটি বা পুষ্টি উপাদান হিসেবে খনিজ পদার্থ গ্রহণ করে না, পানির মধ্যে বিভিন্ন আয়নগুলা থাকে, ঠিক আছে, পানির মধ্যেও বিভিন্ন খনিজ পদার্থগুলা থাকে। সেই খনিজ পদার্থের পরিমাণটা কতটুকু সেটাই হচ্ছে আমার হচ্ছে টিডিএস বোঝায়। এখন এই টিডিএস এর ভ্যালু WHO কর্তৃক ভ্যালু একটা দেওয়া আছে, সেটা হচ্ছে 500 ppm, অর্থাৎ 1 লিটার পানিতে 500 মিলিগ্রাম তুমি হচ্ছে খনিজ পদার্থ বা হচ্ছে সলিডস দ্রবীভূত থাকলে সেটাকে আমরা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরতে পারবো। এর বেশি যাওয়া যাবে না, এর বেশি যাওয়া যাবে না। WHO যে ভ্যালুগুলো দিছে কখনোই এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা, লাইভে কারা আসো একটু কষ্ট করে জানাই দিও ভাইয়াকে, তাহলে ভাইয়ার লাইভটা নিতে সুবিধা হবে। তাহলে তোমার সাথে আমি কোঅপারেট করব, তুমি আমাকে জানাবা, তোমার সাথে আমি ক্লাসটা দেখতে পারবো, ঠিক আছে, তোমার সাথে আমি কোঅপারেশন করে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সো তাইলে আমার ক্ষরতা সবগুলোর বেসিক মোটামুটি ডান। সেটা হচ্ছে আমি পানির পিএইচ বুঝছি, ক্ষরতা বুঝছি, ডিও বুঝছি, বিওডি বুঝছি, সিওডি বুঝছি, টিডিএস বুঝছি, ব্যাখ্যা বোঝা ডান। এখন কিছু তথ্য বলে রাখি। তথ্য হচ্ছে সংখ্যাগত কিছু তথ্য, আমি যেগুলো এতক্ষণ বলছি সেইগুলোকে যদি আমি একটা ছকে রিপ্রেজেন্ট করি WHO কর্তৃক যে ভ্যালুগুলা, তাহলে তুমি ভালো মতন জিনিসটা বুঝতে পারবা। যে তোমাকে আমি বলছি কি কিছু কিছু কথা এখন বলে ফেলছি, সেইগুলো একটু জাস্ট বলি। তোমাকে আমি পানির পিএইচ এর কথা বলছি, তারপরে হচ্ছে ডিওর কথা বলছি, বিওডির কথা বলছি, সিওডির কথা বলছি, টিডিএস এর কথা বলছি, আর এখানে কিছু ক্ষরতার কথা আছে যেটা তোমরা অ্যাড করবা। তোমরা সব করে দিলে তো হয়, যে ক্লাসে নাই এখন, সব করে দিলে তো হয় না। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ডগুলা, আর এখানে হচ্ছে WHO কর্তৃক অনুমোদিত ভ্যালু, অনুমোদিত ভ্যালু। সো এটা হচ্ছে পানির পিএইচ। পিএইচ আমি বলছিলাম যে 6.5 থেকে 8.5, তাই না? ওকে। পানির ডিও বলছিলাম কত ভাইয়া? 5 থেকে 6 মিলিগ্রাম পার লিটার বা ppm। বিওডি কত বলছিলেন ভাইয়া? 6 ppm। সিওডি কত বলছিলেন ভাইয়া? 10 ppm। টিডিএস কত বলছিলেন? 500 ppm। ওকে। আর এখানে তোমার হচ্ছে ক্ষরতা রিলেটেড কিছু কথা থাকবে, আমি এইগুলো বলবো, হাজারিন আক্সারের বইয়ে ডিরেক্ট আছে, লিখে ফেলবা। ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আর এখানে সোডিয়াম ক্লোরাইড আছে। এই তিনটার ভ্যালু HW থাকবে। তুমি লাইভে থাকলে আমি করে দিতাম, লাইভে তো রেসপন্স করতে হবে, এটা HW দিলাম, এই তিনটার ভ্যালু, ঠিক আছে? দেখবা 150, 100, 500 এরকম ভ্যালু আছে সামথিং। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। আসি ভাইয়া, ওকে আসি, ওকে ইয়াসিন আসো, আর হচ্ছে রুদ্দি আসো, ওকে ঠিক আছে। এখন আসো, একটা ছক আমাদের পড়া হয়ে গেল। সেকেন্ড ছক হচ্ছে এইটা, পানির বিওডির একটা ছক আছে। বিওডির ছক থেকে মেডিকেলে কোশ্চেন আসে মোটামুটি, ভার্সিটিতেও আসতে দেখা যায়। সো বিওডির ছক হচ্ছে এরকম যে আমার হচ্ছে কয়টা ভ্যালু? 2, 4, 5টা ভ্যালু এখানে, 1টা 2টা। আচ্ছা, এটা পুরোটা না নিলেও তো হয়, এটা কপি করা যায়। একটা, 2টা, 3টা, 4টা, 5টা হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের পানির বিশুদ্ধতার মানদণ্ড হচ্ছে বিওডির ভ্যালু, আর এখানে হচ্ছে পানির মান বোঝাচ্ছে। হ্যাঁ, পানির মান ধরো। সো ধরো বিওডির ভ্যালু আছে 1। কত আছে? 1। ভাইয়া শনি সোম বুধ আমার অন্য একটা ক্লাস থাকে, রবি মঙ্গল বৃহস্পতি লাইভ ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। আচ্ছা, এখানে আমাদের একটা ছক আছে, আমি ছকটা ডিরেক্ট দিই। 1 থেকে 2 আছে না? 1 থেকে 2, ওকে ঠিক আছে। সো 1 থেকে 2 ppm সব, হ্যাঁ। তারপর আছে 3, তারপর আছে 6, তারপর আছে 10, তারপর আছে 20। আর প্রশ্ন হচ্ছে 6টাকে বেস ধরে মনে রাখবা, কারণ বিওডির ভ্যালু 6, এটা WHO কর্তৃক অনুমোদিত ভ্যালু, WHO কর্তৃক অনুমোদিত মান, অনুমোদিত ভ্যালু বা মান। এখন প্রশ্ন হচ্ছে 6 যদি থাকে, 6 এর বেশি হলে সেটা খারাপ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। 6 হচ্ছে আমার ম্যাক্সিমাম, ম্যাক্স হতে পারবে, এর বেশি হলে খারাপ। তার মানে এখানে হচ্ছে 10 যেটা, সেটার হচ্ছে দূষণ মাত্রা খারাপ,
সেটা কি খারাপ, দূষণ মাত্রা খারাপ। আর 20 যদি হয় এটা খুবই খারাপ, এটা কি হবে খুবই খারাপ গেল। আর যদি 6 এর উপরে থাকে তারা ভালো, তাহলে 1 থেকে 2 যত কম তত ভালো। মানে বিওডি মানে কি, অক্সিজেন যতটুকু ব্যয় হয়ে যাচ্ছে, অক্সিজেন যত কম ব্যয় হবে তত আমার ভালো। তার মানে এখানে যত 1 থেকে 2 এটা হচ্ছে পানির মান খুবই ভালো, খুবই ভালো। আর 3 মানে হচ্ছে মোটামুটি ভালো। পরীক্ষা কেমন হয়েছে, মোটামুটি হয়েছে বলোই তো। মোটামুটি কোনো ওয়ার্ড আছে এরকম বারবারই শুনো, এই যে আছে মোটামুটি ভালো, 3 হইলে মোটামুটি ভালো। এটা হচ্ছে বিওডির একটা ছক। তারপর এখানে একটা ছক পাইলাম। তো এই দুইটা ছক আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমার মনে রাখা লাগবে। আমি পড়াই দিলাম জিনিসগুলা, আই থিঙ্ক জিনিসগুলো তোমরা ভালো মতন রিলেট করতে পারবা, ঠিক আছে। ওকে ডান। সো এটা হচ্ছে আমাদের কি গেল, বিওডি নিয়ে কিছু কথাবার্তা গেল। ওকে, সো বিওডি নিয়ে কিছু কথাবার্তা গেছে। তারপরে আমরা এখানে হচ্ছে ক্ষরতা নিয়ে কিছু কথাবার্তা দেখছি, মানদণ্ড দেখছি। এখন আসো যে পানির ক্ষরতা, এই ক্ষরতার বেশ কিছু ম্যাথ আমাকে করতে হবে। দেখো তুমি যখন অস্থায়ী ক্ষরতা বের করছো, অস্থায়ী ক্ষরতা মানে বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে। তুমি যখন এর সাথে ক্যালসিয়াম দিছো, সো কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটটা নিচে আয়ন আকারে অদক্ষেপ পড়ছে। তুমি যদি এখন কোনোভাবে ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করে ফেলতে পারো, ক্যালসিয়াম কার্বনেট অদক্ষেপ পড়ছে, ক্যালসিয়াম কার্বনেটটা আসছে কই থেকে, ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে। আর এই ক্যালসিয়াম বাইকার্বনেটটাই তো দায়ী আমার ক্ষরতার জন্য, বা ক্যালসিয়াম যে লবণটা আছে এটাই তো আমার দায়ী ক্ষরতার জন্য। তার মানে তুমি যদি কোনোভাবে এখানে যে অদক্ষেপটা পড়ছে এটার ভর বা কোনোভাবে এটার আয়তন বা ঘনমাত্রা বের করে ফেলতে পারো, ভর হইতে পারে, ঘনমাত্রা বের করতে হইতে পারে, এগুলো যদি বের করে ফেলতে পারো তাহলে তুমি ওই পানির ক্ষরতা কত নির্ণয় করে ফেলতে পারবা। সো একটা কথা মনে রাখবা, সবসময় পানির ক্ষরতা নির্ণয় করা হয় তোমার যে কোনো আয়নই থাক, সেটা থাকতে পারে ক্যালসিয়াম আয়ন, সেটা থাকতে পারে ম্যাগনেসিয়াম আয়ন, সেটা থাকতে পারে আয়রন আয়ন, যে কোনো আয়নেই আমার দেওয়া থাক, আমার পানির ক্ষরতা নির্ণয় করার জন্য সবসময় ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে নিতে হবে। সো আমরা একটা কথা মনে রাখবো, পানির ক্ষরতা সবসময় নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। এই কথাটা একটু লিখে নাও, পানির ক্ষরতা সবসময় নির্ণয় করা হয় ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। পানির ক্ষরতা নির্ণয় করা হয় ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। এখন আমি একটা লাইন লিখবো, লাইনটা হয়তো তুমি প্রথমে বুঝবা না, তারপর আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 20 গ্রাম ক্যালসিয়াম 2+ আয়ন ইকুইভ্যালেন্ট টু 12 গ্রাম ম্যাগনেসিয়াম 2+ ইকুইভ্যালেন্ট টু 9 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ ইকুইভ্যালেন্ট টু 28 গ্রাম আয়রন 2+। আচ্ছা, এই হচ্ছে কিছু কথা আমি এখানে লিখছি। হয়তো তুমি বুঝো নাই, তুমি একটা জিনিস কি বুঝো, তুমি কোনো কিছু তুল্য ভর কথাটা কি বুঝো, তুল্য ভর, তুল্য ভর ইকুয়াল টু উপরে দিবা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, যে কোনো ভর, মানে তার হচ্ছে যেটা আইডেন্টিটি ওটার ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তাহলে আমি যদি এখন যে এগুলো যা লিখছি সবগুলোর যদি তুল্য ভর আমি যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স অফ ক্যালসিয়াম কার্বনেট কত আসে দেখো তো। আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের 100, তুল্য সংখ্যা, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কেমনে নির্ণয় করে, তোমরা যদি 26 ব্যাচ হও এখনো যদি এটা নিয়ে কনফিউশনে থাকো, আমি বলবো ভাই আর কোনো দিকে তাকানোর দরকার নাই, তুমি অনেক এদিক ওদিক পড়ছো, এখন সিডাব্লিউ কেমিস্ট্রি বস তোমার জন্য ফরজ হয়ে গেছে, তুমি আসো এখানে সুন্দর মতো জিনিসগুলো ইজিলি শিখো, ইনশাল্লাহ ভালো মতন বুঝতে পারবা। এটা একটা যদি তুমি লবণই ধরো, ক্যালসিয়াম কার্বনেট লবণই ধরো, লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে তার ক্যাটায়নের চার্জ সংখ্যা, দেখো ক্যালসিয়ামের মাথায় 2+ আছে, তাহলে এখানে তার মানে এটা একটাই আছে ক্যালসিয়াম, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে এটা 50। দেখো ক্যালসিয়াম কার্বনেটে কিন্তু আমি 50 লিখছি, 50 পেয়ে গেছি। এবার যদি তুমি ক্যালসিয়াম 2+ এর জন্য বের করো, তো ক্যালসিয়ামের ভর হচ্ছে আণবিক ভর 40, 2+ দেখেই বোঝা যাচ্ছে তুল্য সংখ্যা 2, 20। সো আর কিছুই না, তুমি এখান থেকে হয়তো বুঝে যাবা। তাহলে আমি যদি এখন ম্যাগনেসিয়াম 2+ এর জন্য বের করি, তাহলে এটা হচ্ছে উপরে ম্যাগনেসিয়ামের ভর 24, নিচে 2 দিছি 12,
ঠিক আছে। তারপর আমি যদি অ্যালুমিনিয়ামের জন্য বের করি, অ্যালুমিনিয়ামের কত ভর ভাইয়া? অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, নিচে হচ্ছে 3, 9। আমি যদি এখন আয়রনের জন্য বের করি, আয়রনের ভর হচ্ছে 56, নিচে 2 দিয়ে ভাগ করছি, 28 চলে আসছে। সো জিনিসটা হচ্ছে আমি আর কিছুই করি নাই, এদেরকে তার নিজ নিজ তুল্য সংখ্যাকে দিয়ে ভাগ করছি ভরগুলোকে। সো ভাগ করলে আমি যেটা পাইছি, আমি মোটামুটি ইকুইভ্যালেন্ট পাইছি। জিনিসটা আসলে কি বোঝায়? উপরের লাইনটাই বোঝায় যে আমার ধরো ক্যালসিয়াম আয়নে দেওয়া আছে, কোনো একটা পানিতে দ্রবীভূত ক্যালসিয়ামের পরিমাণ দেওয়া আছে, কিন্তু আমাকে খরতা বের করতে এটা নিতে হবে ক্যালসিয়াম কার্বনেটে। তো আমাকে যদি বলে 20 গ্রাম ক্যালসিয়াম কোনো একটা পানির মধ্যে আছে, 20 গ্রাম ক্যালসিয়াম মানে হচ্ছে 20 গ্রাম ক্যালসিয়াম যে কথা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট একই কথা। তোমাকে যদি কখনো বলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম আছে, 9 গ্রাম অ্যালুমিনিয়াম যে কথা, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট একই কথা, কারণ এদেরকে আমরা ইকুইভ্যালেন্ট করে ফেলছি কি? তুল্য ভর দিয়ে। এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আচ্ছা ভাইয়া এগুলো তো গ্রামে আছে, আমি তাহলে প্রত্যেককে যদি মিলিগ্রামে কনভার্ট করি, কারণ আমি সবকিছু ppm এককে প্রকাশ করি, তো মিলিগ্রামে যদি কনভার্ট করি তাহলে 50 × 10⁻³ এটাও 3 3 3 সব যদি গুণ করো আলটিমেটলি তুমি এগুলো তো রেশিও চিন্তা করতেছো। সো আলটিমেটলি জিনিসটা কি হয়? 10⁻333 সব কাটে যাবে। তো তার মানে তুমি এই 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এইটাকে তুমি লিখতে পারো আচ্ছা 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। মানে এটা তো একটা রেশিওর ক্ষেত্রে তো আর জিনিসটা হচ্ছে আমরা ওইভাবে এক্সাক্ট করতেছি না, তাই না? 20 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+, তাহলে এটাকে লেখা যায় 12 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম 2+, এটাকে লেখা যায় 9 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+, আর এটাকে লেখা যায় 28 মিলিগ্রাম আয়রন 2+। এই তো অবস্থা। সো এতটুকু যদি বুঝি, এখন চলো আমরা কিছু কোশ্চিন দেখি। কোশ্চিন হচ্ছে, ধরো আমাকে এখানে একটা কোশ্চিন করছে, কোশ্চিনটা এরকম করছে যে 500 ml পানিতে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ আছে। আচ্ছা 10 দিলে বেশি ইজি হয়ে যায়, আমি একটু 15 দিয়ে দিই। খরতা কত? এই যদি কোশ্চিন হয় তাহলে আমি কিভাবে করব জিনিসটা? কিভাবে করা যায়? আয়নের মান দেখে কি তুল্য সংখ্যা নির্ধারণ করা হয় কিনা? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ তুমি এটাকে হচ্ছে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। দেখো ম্যাগনেসিয়াম কি করছে? ম্যাগনেসিয়াম একটা ধাতু কি করছে? এটা তো ধাতু। এই অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো ধাতু দেখে তুল্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যে ম্যাগনেসিয়াম যখন ইলেকট্রন 2টা ছাড়ে, মানে যোজনী, ধাতুর ক্ষেত্রে যোজনী দেখা হয়। সো ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মৌল, যোজনী 2। অ্যালুমিনিয়াম গ্রুপ 3 এর মৌল, মানে 13 মৌল 3, যোজনী হচ্ছে 3। আয়রন হচ্ছে আমাদের গ্রুপ কত? আয়রন গ্রুপ হচ্ছে আয়রনের 2 আর 6 8, গ্রুপ 8। সো এরকম তো 2টা ইলেকট্রন মনে হয় ছেড়ে দিলে একটা অবস্থা প্রাপ্ত হয়। বা আয়রনের লবণ ধরো ছিল এখানে 28 গ্রাম আয়রন 2+, মানে এরকম একটা লবণ ছিল FeCl2। সো তুমি এখানে Fe2+ পাইছো, তাহলে এটা তুল্য সংখ্যা 2। আবার যখন FeCl3 থাকবে তখন এটা তুল্য সংখ্যা 3 হবে। সো আয়ন, ওয়ান কাইন্ড অফ আয়নের চার্জ দেখে তুমি জিনিসটা নির্ধারণ করে ফেলতে পারবে, এটা শর্টকাট। ওকে, সো এখন আমার যে কোশ্চিনটা এখানে করা হয়েছে সেটা 500 ml পানিতে আমাকে যদি 15 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাহলে আমার খরতা কত? এখন প্রশ্ন হচ্ছে আমার যেটাই থাক আমাকে সবকিছু ppm মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। উপরে রাখতে হবে মিলিগ্রাম, নিচে থাকতে হবে লিটার, তার মানে সবকিছু লিটারে হিসাব করতে হবে। তো আমার 500 ml মানে তো 1 লিটার না, 1 লিটার মানে হচ্ছে কত ভাইয়া? আমার 1000 ml। তাহলে আমি একটা হিসাব করি যে 500 ml এ ক্যালসিয়াম যদি আমার থাকে হচ্ছে 15 মিলিগ্রাম, অতএব 1000 ml এ কতটুকু আছে ওই কিক নেমে করতে পারো। আমি হচ্ছে ডিরেক্ট 2 দিয়ে গুণ করলে হচ্ছে 500 দ্বিগুণ 1000, তাহলে এখানে হচ্ছে 30 মিলিগ্রাম আছে। তাহলে আমার ক্যালসিয়াম আছে কতটুকু ভাইয়া? 1 লিটারে ক্যালসিয়াম আছে হচ্ছে 30 মিলিগ্রাম। এখন ক্যালসিয়াম 2+ দিয়ে কি খরতা নির্ধারণ করা যায়? না, আমার খরতা নির্ধারণ করতে লাগে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমি একটা সূত্র বা একটা সংজ্ঞা বা একটা লাইন একটু আগে শিখে আসছি, সেটা হচ্ছে 50 মিলিগ্রাম
ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 20 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+। তাহলে এখন তোমাকে জাস্ট ঐকিক নিয়মে জিনিসটা করে ফেলতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে উল্টাই, অতএব 20 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ ইকুয়াল টু 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আমাকে এখন আছে কত 30, অতএব 30 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ সমান এটাকে জাস্ট ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করতে হবে। তাহলে 50 ডিভাইডেড বাই 20 ইন্টু 30 মিলিগ্রাম। তাহলে এখান থেকে দেখো কত আসে, এখান থেকে আসে হচ্ছে যেটা আসবে ওইটাই অ্যান্সার, 50 ডিভাইডেড বাই 20 ইন্টু 30, সো ভ্যালুটা আসবে 75 মিলিগ্রাম। আর এটা তো তুমি 1 লিটার হিসাব করছিলাম, মিলিগ্রাম পার লিটার, মানে 75 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে কোথায় 1 লিটারে। তার মানে এখানে পানির খরতা, অতএব খরতা ইকুয়ালস টু 75 মিলিগ্রাম পার লিটার বা 75 ppm। এখন কথা হচ্ছে একটা শর্টকাট তুমি এখানে অ্যাপ্লাই করবা। এই লাইনটার দিকে একটু তাকাও, এই লাইনটার দিকে যদি একটু তাকাও তাহলে তুমি এখান থেকে একটা শর্টকাট বের করে রাখতে পারো, যেটা তোমার এক্সামে অনেক ফাস্ট করতে দেবে, মানে এত কিছু লেখা এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। সেটা হচ্ছে তোমার এখানে 50 আছে, 50 কেন আসছে, 50 আসছে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করছো তাই। তাহলে 50 তোমার সূত্রে, খরতা নির্ণয় সূত্রে 50 অলওয়েজ থাকবে। এর নিচে যদি সেটা ক্যালসিয়ামের সাপেক্ষে বলে, ক্যালসিয়ামের সাপেক্ষে বললে তখন তুমি ভাগ করবা কত দিয়ে, 20 দিয়ে। দেখো 20 আছে। আর এখানে তোমাকে যেটা করতে হবে, যদি ক্যালসিয়ামের সাপেক্ষে বলে তাহলে ক্যালসিয়ামের একটা এখানে ভর দেওয়া থাকবে, সেটা হচ্ছে W অফ ক্যালসিয়াম 2+, এবং এই ভরটা অবশ্যই মিলিগ্রামে থাকতে হবে বা মিলিগ্রামে তোমাকে নিয়ে যেতে হবে। সেম ব্যাপারটা আমি যদি এখন তোমাকে বলি, এটা ক্যালসিয়ামের সাপেক্ষে দিলাম, আমি ধরো তোমাকে বললাম আচ্ছা যদি 50 ডিভাইডেড বাই তোমাকে করতে হয় ধরো 20 আর 12, ধরো 12 দিয়ে করছো, 12 কোথায় থাকে ম্যাগনেসিয়ামের, তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের সাপেক্ষে ব্যাপারটা দেওয়া থাকবে। তুমি ধরো এরকম করছো 50 মানে ক্যালসিয়াম কার্বনেটের জন্য 50, তোমাকে ধরো দেওয়া আছে অ্যালুমিনিয়ামের সাপেক্ষে, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য তুমি 9 বসাবা, আর অ্যালুমিনিয়ামের যে ভরটা দেওয়া আছে এটা তুমি মিলিগ্রাম ইউনিটে বসাই। তোমাকে ধরো দেওয়া আছে এখন হচ্ছে আয়রনের সাপেক্ষে, তাহলে তুমি এখানে 28 দিয়ে ভাগ করবা, এখানে আয়রনের ভর মিলিগ্রাম ইউনিটে বসাই দিবা, তাহলে যা পাবা এতক্ষণ করে যা পাইছো একই ভ্যালু পাবা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, তুমি করে নিয়ে বুঝতে পারলাম। আশরাফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমরা অনেক দূর চলে আসছি, যদিও তুমি দেখতে পারো লাইভ, অসুবিধা নেই। তাহলে এই শর্টকাটটা সবাই বুঝছি কিনা একটু ভাইকে জানাও তো কমেন্টে, যারা ক্লাসে আসো। একটু ভাইকে জানাও শর্টকাট গুলো বুঝছি কিনা। আমি একটা ম্যাথ নিয়ে নিই তোমাদের জন্য। বুঝছো ভাইয়েরা, একটু জানাও তো। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ নিই। এটা হচ্ছে এইরকম একটা কনসেপ্ট, যে ধরো এরকম বলা আছে 500 ml পানিতে স্থায়ী খরতা নির্ণয় করতে গিয়ে দেখা গেল স্থায়ী খরতা বা সালফেটের পরিমাণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল 30 ml 0.1 মোলার সোডিয়াম তো না, এটা হচ্ছে 30 ml 0.1 মোলার। কোশ্চিনটা কি ছিল, আমি কোশ্চিনটা তুলে নিই। আচ্ছা, দেখা যায় নাকি? এটা দেখা যাচ্ছে না হয়তো।
সরি ইডিটিএ দরকার হয়, ওই পানির ক্ষরতা নির্ণয় করতে বলছি। 30 ml 0.1 মোলার ইডিটিএ লাগে, ক্ষরতা কত, এই হচ্ছে কোশ্চিন। এটার জন্য একটা কনসেপ্ট লাগবে, এই যে ম্যাথটা, এই ম্যাথটার জন্য একটা কনসেপ্ট লাগবে। ইডিটিএ যখন নাম বলা হয়েছে ইডিটিএ, তখন এখানে কাহিনী ঘটে গেছে। ক্ষরতা নির্ণয় করার জন্য, স্থায়ী ক্ষরতা নির্ণয় করার জন্য আমাদের কিছু প্রণালী আছে, বলছিলাম আয়ন এক্সচেঞ্জ প্রণালী, পারমুটিট প্রণালী। সো এখানে দেখবা কিছু জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে দেখবা আমাদের ইডিটিএ ইউজ করা হয়, ইডিটিএ। তারপরে হচ্ছে ইবিটি, নাম শুনছো কিনা, এরিক্রম ব্ল্যাক টি, ইবিটি। ওকে, আর হচ্ছে পানির মধ্যে তো ক্যালসিয়াম কার্বনেট থাকে, সো এটা ক্যালসিয়াম 2+ আকারে আমরা বললাম। সো প্রথমে যেটা হয়, আমার এই ক্যালসিয়াম 2+ আর ইবিটি একটা বিক্রিয়া করে। সো আমার ক্যালসিয়াম 2+ আর ইবিটি এটা একটা বিক্রিয়া করে। ইবিটি মানে হচ্ছে, পুরো নামটা লিখে নাও, এরিক্রম ব্ল্যাক টি। ইবিটি মানে হচ্ছে, ইবিটি মানে আমি এখানে লিখে দিই, ইবিটি এরিক্রম ব্ল্যাক টি। এটাকে একটা ইন্ডিকেটর বা নির্দেশক, এটা একটা ইন্ডিকেটর বা নির্দেশক, ঠিক আছে। সো ক্যালসিয়াম 2+ আর ইবিটি যদি বিক্রিয়া করে, তাহলে কি তৈরি করে, এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড করে, ক্যালসিয়াম ইবিটি। এটা হচ্ছে একটা জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এটার একটা কালার আছে, কালারটা হচ্ছে রেড ওয়াইন, ঠিক আছে, রেড ওয়াইনের মতো দেখতে হয়। এমনিতে ইবিটির যেটা কালার থাকে সেটা হচ্ছে ব্লু, কিন্তু তখন সে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করছে, তখন সে একটা কমপ্লেক্স বা অস্থায়ী যৌগ তৈরি করছে, এবং এটার কালার হয়ে যায় রেড ওয়াইন টাইপের। এবার সেকেন্ড ফেজে এই ক্যালসিয়াম ইবিটি যেটা আছে, ওই কমপ্লেক্সটা আমাদের এখানে এই ইডিটি এর সাথে বিক্রিয়া করে। সো ইডিটিএ বেসিক্যালি -4 আকারে থাকে, ঠিক আছে, -4 আকারে থাকে, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম ইবিটি থাকে। সো ওভারঅল জিনিসটা যেটা হয়, এখন তৈরি হয়ে যায় ইবিটি, যেটা এটা তো একটা ইন্ডিকেটর বা নির্দেশক। সো এই জিনিসটা হচ্ছে আমার বের হয়ে যাবে এখান থেকে, আর এই ইডিটি এখানে ঢুকবে। আলটিমেটলি যেটা হবে, ক্যালসিয়াম আর ইডিটি একটা যৌগ তৈরি করবে, ক্যালসিয়াম ইডিটিএ। আর এই ইবিটিটা আলাদা হয়ে যাবে। ইবিটির কালার আগে কি ছিল, ব্লু, সো সেই ব্লু কালার সে তখন ফিরে পাবে। তো আলটিমেটলি আমার যে যৌগ ক্যালসিয়াম আর ইডিটিএ একসাথে হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার যে কোশ্চিনটা করছে এখানে আমি একটু দেখি, সেটা হচ্ছে 500 ml পানিতে স্থায়ী ক্ষরতা নির্ণয় করতে গিয়ে দেখা গেল 30 ml 0.1 মোলার ইডিটিএ লাগে, ক্ষরতা কত। সো ক্ষরতা কত, এটা তাহলে আমি যদি এখন বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে একটা বিক্রিয়াগুলোর থেকে তাকাইতে হবে কেমনে কি করা যায়। দেখো তুমি যদি এখানে তাকাও, যে এখানে তুমি ক্যালসিয়াম 1 মোল পাইছো, আবার এখানে যে ইডিটিএ আছে, ইডিটিএ যে যৌগটা আছে, যে ইডিটিএ বা এখানে যদি তাকাও, সেটা আমার 1 মোলই আছে। তার মানে তুমি যদি স্টয়কিওমেট্রি হিসেবে চিন্তা করো, তাহলে n অফ ক্যালসিয়াম 2+ divided by 1 equivalent to n of EDTA divided by 1। তাহলে এক কথায় লেখা যায় যে অতএব n of calcium 2+ equal to n of EDTA। সো এখন EDTA এর কি দেওয়া আছে, EDTA n কে আমরা জানি নতুন সিয়াম ভাইয়া s into v তে ভাঙো, এই যে এটা হচ্ছে তোমার v, এটা তোমার s, তাহলে s v তে ভাঙলে তুমি ক্যালসিয়ামের n পেয়ে যাবা, ক্যালসিয়ামের n পেয়ে যাবা না, ক্যালসিয়ামের n পেয়ে গেলে এখান থেকে তুমি w পেয়ে যাবা। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, এখান থেকে যদি তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে w/m equal to s into v লিটারে। তাহলে এখান থেকে তুমি w সমান কত পাবা, s এর ভ্যালু কত 0.1, v এর ভ্যালু 30 ml 30 into 10⁻³ আর m এর ভ্যালু ক্যালসিয়ামের কত ভাইয়া 40। তাহলে এখান থেকে তুমি w অফ ক্যালসিয়াম 2+ পেয়ে যাচ্ছ। তাহলে w অফ ক্যালসিয়াম 2+, তাহলে 0.1 into 30 into 10⁻³ into 40। সো এখান থেকে ভ্যালু পাচ্ছ হচ্ছে 0.12। যে 0.12 ভ্যালু পাইছো, এটা w অফ ক্যালসিয়াম কার্বনেট গ্রামে আছে। w অফ ক্যালসিয়াম কার্বনেট এটা কিসে আছে, গ্রামে আছে। w অফ ক্যালসিয়াম 2, সরি ক্যালসিয়াম কার্বনেট বলছি, ক্যালসিয়াম 2+,
গ্রামে আছে, তাহলে এটা মিলিগ্রামে নিলে কত আসে, 1000 দিয়ে গুণ করো তাহলে 120 মিলিগ্রাম। এখন এইটা তো ক্ষরতা বুঝায় না, তাহলে এটা হচ্ছে ডাব্লু অফ ক্যালসিয়াম 2+ বুঝাচ্ছে, এটা তো তোমার ক্ষরতা বুঝায় না, এটা কি বুঝায়, এটা বুঝায় ক্যালসিয়ামের ডাব্লু বলা আছে। তাহলে তুমি এখন একটু আগে একটা শর্টকাট শিখছো, শর্টকাট অনুযায়ী করে ফেলতে পারো, অথবা তুমি লিখতে পারো যে বৈকিক নিয়মে। সেটা হচ্ছে আমরা জানি এখন ক্ষরতা সমান কি হবে, ক্ষরতা সমান হবে উপরে আমরা কি দিব, যে ক্যালসিয়াম কার্বনেটের 50, নিচে দিব হচ্ছে যেহেতু ক্যালসিয়াম 2+ এর সাপেক্ষে বলছে তাহলে 20 ইন্টু আমাকে হচ্ছে যেই ডাব্লু অফ ক্যালসিয়াম বলা আছে সেটা হচ্ছে 120। তাহলে এখান থেকে তুমি এটা কাটলো, এটা 6 হয়, 5 6 30, মানে 300 ppm, এটা হয়ে যাবে তোমার ক্ষরতার ভ্যালু। এটা শর্টকাট আমি এখানে বসাই দিচ্ছি, অথবা তুমি এখানে অর কিভাবে করতে পারো, আর একটা নিয়মে তুমি করতে পারো, তুমি জানো যে 20 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ ইকুইভ্যালেন্ট টু 50 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অতএব আমার আসছে কত, 120 মিলিগ্রাম। তাহলে 120 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ ইকুইভ্যালেন্ট টু 50 ডিভাইডেড বাই 20 ইন্টু 120, সেম ভ্যালু আসবে 300 ppm। তুমি যেভাবে করো সেভাবে তোমার অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? সো আই হোপ তোমরা ম্যাথটা এনজয় করছো এবং একটা সুন্দর কনসেপ্ট শিখছো, সেটা হচ্ছে পানির স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা নির্ণয়ের জন্য আমার যে এই রিঅ্যাকশন গুলো কাজে লাগে, এটা হচ্ছে ইডিটিএ। ইডিটিএ হচ্ছে আমার একটা লিগ্যান্ড, ইডিটি কে বলা হয় কি একটা লিগ্যান্ড, মানে এটা লোন পেয়ার ইলেকট্রন দান করে। ইবিটি যেটা, এটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক, এটা কালার পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। আর ক্যালসিয়াম 2+ আমার হচ্ছে পানিতে দ্রবীভূত অবস্থায় তো থাকে আয়নগুলা। সো প্রথমে কি হয়, ক্যালসিয়াম 2+ আর ইবিটি একটা অস্থায়ী কমপ্লেক্স তৈরি করে, যেটার কালার হচ্ছে রেড ওয়াইন টাইপের। সো পরবর্তীতে এইটা আর হচ্ছে ইডিটিএ বিক্রিয়া করে, সম্ভবত এর উপর একটা -2 থাকে, আমি একটু তোমাকে কনফার্ম করে ফেলি, এখানে একটা -2 থাকে, এখানে একটা স্টেবল, বাট এখানে একটা -2 থাকে, 2- থাকে। এই যে এটা একটা স্টেবল কম্পাউন্ড, এটা একটা কমপ্লেক্স, এবং এটা হচ্ছে অস্থায়ী, এই কম্পাউন্ডটাকে বলা হয় অস্থায়ী, বাট এটা হচ্ছে স্টেবল এবং স্থায়ী, বাট এটা ইবিটির কালার ফিরে পায়। সো আই হোপ ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছিল আমার ক্ষরতার মোটামুটি ম্যাথগুলো। তাহলে আমরা ক্ষরতার ম্যাথগুলো বুঝতে পারছি। ক্ষরতার 2 টাইপসের ম্যাথ আসে, একটা হচ্ছে এরকম আর একটা আসে হচ্ছে এরকম। আচ্ছা, আর একটা ম্যাথ আমি তোমাদের জন্য তৈরি করে দিই, সেটা হচ্ছে এরকম। ধরো এরকম আছে 500 ml পানিতে 0.15 মিলিগ্রাম আয়রন 2+, 0.10 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+, আর 0.5 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম 3+ আছে। আমাকে বলছে ওই পানির ক্ষরতা কত, ঠিক আছে? সো এটা ধরো এমসিকিউ এর মধ্যে আসছে, এত কথা নাই ভাইয়া, ক্ষরতার সূত্র তুমি শর্টকাটে শিখে ফেলছো। ক্ষরতা ইকুয়াল টু ক্যালসিয়াম কার্বনেটে সব নিতে হবে 50 ডিভাইডেড বাই আয়রনের জন্য 28 দিবা, ওটার ভর বলা আছে 0.15, এইটা একটা প্লাস ক্যালসিয়াম, তাহলে 50 ডিভাইডেড ক্যালসিয়ামের জন্য 20 দিবা, এটার ভর কত 0.10, ডান। অ্যালুমিনিয়াম 50 ডিভাইডেড বাই অ্যালুমিনিয়ামের জন্য 9 দিবা, আর এখানে আছে 0.5, ডান। সব করে যোগ করবা, ক্ষরতা চলে আসবে একবারে এত ppm। সো এইভাবে হচ্ছে শর্টকাটে ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবা, ডান। বুঝতে পারছি সবাই? এটা কি ক্লিয়ার না? এটা আই হোপ ক্লিয়ার। এই সবাই একটু জানাও, যারা আসো ভাইকে জানাও বুঝতে পারছো কিনা। আশরাফুল লাস বলছিল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর ইয়াসিন একটু জানাও, তারপর হচ্ছে রুদ্দি ছিলা, সবাই একটু জানাও যে যত দূর আমাদের পড়া হয়েছে তোমরা সবাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হও আমরা আরেকটা ডিও নির্ণয় করব, এখন পানির ডিও নির্ণয় করব, ঠিক আছে? পানির ডিও নির্ণয় করব।
ওকে ওকে, বুঝতে পারছো। ঠিক আছে, এখন তাহলে আমরা পানির ডিও নির্ণয় করব, ডিও নির্ণয় করব। ঠিক আছে, পানির ডিও নির্ণয় করব। ডিও কি ভাইয়া? আচ্ছা তুমি লেট করে ফেলছো। ডিও হচ্ছে, আমি একটু বলি, ডিও হচ্ছে ডিজলভড অক্সিজেন, অর্থাৎ একটা নমুনা পানিতে কতটুকু অক্সিজেন আছে এটাকে বলা হয় পানির ডিও, ডিজলভড অক্সিজেন। তুমি ধরো পিপিএম বললাম যে কোন পানির ডিও 5 ppm। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার পানিতে অক্সিজেন আছে 5 মিলিগ্রাম। ঠিক আছে, এটাই হচ্ছে পানির ডিও বোঝায়। একটা পুকুরের যদি আমি বলি, আচ্ছা একটা পুকুরের ডিও হচ্ছে 8 ppm, তার মানে ওই পুকুরের 1 লিটার পানি যদি তুমি স্যাম্পল হিসেবে নাও, ওখানে 8 মিলিগ্রাম অক্সিজেন তুমি পাবা। এটা হচ্ছে পানির ডিও। সো এই ডিওটাকে নির্ণয় করব আমরা এখন, এই ডিওটাকে নির্ণয় করব। সো ডিও নির্ণয় করার যে পদ্ধতি, এটাকে বলা হয় উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি। ডিও নির্ণয় করার যে পদ্ধতি, এটাকে কি বলা হয় ভাইয়া? উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতি। পানির ডিও নির্ণয় করার জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি। উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি মানে আয়োডোমিতি। তোমরা পরিমাণগত রসায়ন যারা পড়ছো তারা আয়োডোমিতি সম্পর্কে জানো। আয়োডোমিতিতে রিঅ্যাকশন ছিল দুইটা, আয়োডোমিতিটায় রিঅ্যাকশন ছিল দুইটা। আয়োডোমিতি যারা বুঝো না তারা এখানে একটু বুঝো, আয়োডিমিতি আর আয়োডোমিতি। আয়োডিমিতি এরকম ছিল যে আমাদের আয়োডিনটা প্রমাণ ছিল, প্রমাণ আয়োডিন, অর্থাৎ আয়োডিনের পরিমাণ তুমি জানতা। তার মানে জিনিসটা এরকম ছিল যে একটা আয়োডিন তুমি এখানে ছিল, আয়োডিনের সাথে একটা বিজারক নিতা, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। সো আমাকে বলা হয়েছে আয়োডিমিতি। ডিমিতিতে কি ছিল? আয়োডিনটা প্রমাণ ছিল, অর্থাৎ এই আয়োডিন যেটা, এটা ছিল হচ্ছে আমার জারক পদার্থ, এবং এটা তোমার ঘনমাত্রা বলো বা পরিমাণ বলো এটা জানা ছিল। এবং তুমি জানা আয়োডিনের সাহায্যে তোমার যে বিজারক ছিল সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে, এই যে বিজারক, এই বিজারক যেটা, এটা ছিল অজানা, এটার পরিমাণ তুমি নির্ণয় করতে। এখন এই দুটা বিক্রিয়া হবে, আয়োডিন আর সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে Na2H2O3 থেকে Na2S4O6 আর সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে আয়োডিমিতির রিঅ্যাকশন, আয়োডিমিতি। ওকে, সো এখানে দেখো আয়োডিন আছে হচ্ছে এখানে কয়টা? দুইটা, এখানে একটা, তাহলে এখানে একটা 2 দাও। সোডিয়াম 2 আর 2 এ 4টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 2 দাও। সো এটা ছিল আয়োডিমিতির রিঅ্যাকশন। এবার যদি আমরা আয়োডোমিতি শিখি, আয়োডোমিতিতে যেটা করতে হতো, ডো থেকে মনে রাখতাম ডু মানে হচ্ছে কাজ করা। সো আগের বার যেমন রেডিমেড আয়োডিন তুমি প্রমাণ অবস্থায় পেয়ে গেছিলা, এবার তোমার আয়োডিন প্রমাণ অবস্থায় থাকবে না, তোমাকে আগে আয়োডিন মেক করতে হবে, বানাতে হবে। সো আয়োডিন বানানোর জন্য তোমাকে যেটা করা লাগবে, একটা আয়োডাইড লবণ নিতে হবে। পটাশিয়াম আয়োডাইড লবণ নিছি, এবং এখানে তুমি খেয়াল করবে এই পটাশিয়াম আয়োডাইডের মধ্যে আয়োডিন মাইনাস আকারে আছে, সো এটা বিজারক অবস্থায় আছে। তাহলে এখন আরেকটা জারক হিসেবে আরেকটা লবণ তোমাকে নিতে হবে, সেটা হচ্ছে কপার সালফেট। আমরা নিছিলাম, নিলে যেটা হয় এখান থেকে তোমার মূল উদ্দেশ্য কি? কাজ করতে হবে। কাজ কেন করতে হবে? তোমার এই প্রমাণ আয়োডিন খুঁজে পেতে হবে, প্রমাণ তো না, আয়োডিন অবস্থায় পাইতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি এই বিক্রিয়াটাই করছো আয়োডিন বানানোর জন্য, তাহলে তুমি আয়োডিন লিখে ফেললা। আর কপার আর আয়োডিন মিলে আবার হয় যে কিউপ্রাস আয়োডাইড তৈরি করে, আর পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট তৈরি করে। সো এখন তুমি খেয়াল করো আয়োডিন এখানে দুইটা 4টা হয়ে গেছে, তাহলে এখানে একটা 4 দাও। পটাশিয়াম হয়ে গেছে 4টা, তাহলে এখানে একটা 2 দাও। কপার হয়ে গেছে এখানে 2টা, এখানে একটা, তাহলে এখানে একটা 2 দাও। সো এটা গেল আমার হচ্ছে আয়োডোমিতির প্রথম রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশন কি হবে? ওই আয়োডিমিতিরটাই হবে, কারণ তুমি প্রমাণ আয়োডিন পেয়ে গেছো, প্রমাণ তো না, আয়োডিন পেয়ে গেছো। সো আয়োডিন তোমার এখন কি করবে? সোডিয়াম থায়োসালফেটের সাথে রিঅ্যাকশন করবে, করে আবারও সেম সোডিয়াম Na2S4O6 আর হচ্ছে সোডিয়াম আয়োডাইড তৈরি করবে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? তাহলে এই আয়োডোমিতি পদ্ধতিতে আমার হচ্ছে ডিও নির্ণয় করা হয়।
আয়োডোমিতি পদ্ধতিতে আমার ডিও নির্ণয় করা হয়। তাহলে আয়োডোমিতি পদ্ধতিতে ডিও নির্ণয় করার জন্য একটা লম্বা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা চলো আমরা এখন শিখবো। একটা লম্বা রিয়াকশন চার্ট আছে, সেই রিয়াকশনটা আমরা এখন শিখবো। ঠিক আছে, সেই রিয়াকশনটা যেটা হয়, প্রথমে আমরা MnSO4 ম্যাঙ্গানাস সালফেট নিই। ঠিক আছে, এটার সাথে আমরা একটা ক্ষার যোগ করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি হবে, ম্যাঙ্গানিজ আর হাইড্রক্সিল যুক্ত হয়ে ম্যাঙ্গানাস হাইড্রক্সিল তৈরি করবে, আর পটাশিয়াম সালফেট নিয়ে K2SO4 তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা হইলো। এবার তুমি এই যে MnOH2 যেটা তৈরি হয়েছে, MnOH2 এইটাকে তুমি এখানে নিয়ে নাও, ম্যাঙ্গানাস হাইড্রক্সিলকে নিয়ে এর সাথে তুমি অক্সিজেন অ্যাড করো হাফ অণু। হাফ অণু অক্সিজেন অ্যাড করলে যেটা হবে, এটা হবে MnOOH2, এটা হয়ে গেল ম্যাঙ্গানাস অক্সিহাইড্রক্সিল। এটাকে কি বলে, ম্যাঙ্গানাস অক্সিহাইড্রক্সিল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এই ম্যাঙ্গানাস অক্সিহাইড্রক্সিলকে আবার তুমি নাও, নেওয়ার পর এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও। এর মধ্যে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, তখন যেটা হবে, এই যে এখানে ছিল ম্যাঙ্গানাস সালফেট, এখানেও ওয়ান কাইন্ড অফ ম্যাঙ্গানিজাস সালফেট একসাথে হবে, বাট এইখানে যেটা হবে ম্যাঙ্গানিজাস সালফেট একসাথে হয়েছে, বাট এখানে একটা SO4 হবে। মানে জারণ এই জায়গায় ছিল ম্যাঙ্গানিজের +2, সালফেটের -2, তাহলে মানে ম্যাঙ্গানিজের +2, কিন্তু এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হয়ে গেছে +4। ঠিক আছে, আর এর সাথে যেটা পাবা সেটা হচ্ছে 3 অণু পানি পাবা। কি পাবা ভাইয়া, 3 অণু পানি পাবা। আগে বলো এতটুকু বুঝছো কিনা, না বুঝলে মুখস্থ করতে হবে। আলটিমেটলি এই রিয়াকশন গুলো আমার লাগবে, এটা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতির ইম্পর্টেন্ট। আচ্ছা বলে দিব, সমস্যা নাই, সমস্যা নাই। এতটুকু বুঝছো আশা করি। এরপরে আমার কাজ হচ্ছে, এরপরের কাজ হচ্ছে, তুমি একটু আগে দেখো এই জায়গায় লবণ আকারে নিছিলা কি, আয়োডোমিতি পদ্ধতিতে কপার সালফেট লবণ আকারে নিছিলা, এর সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করছিলা, কারণ আয়োডিন তৈরি করতে হতো। এইটাও তো সেম আয়োডোমিতি পদ্ধতি। তাহলে তোমার এতক্ষণ একটা লবণ লাগতো, সেই লবণটা তুমি অলরেডি পেয়ে গেছো, কোনটা, MnSO4। এখন তোমার কাজ হচ্ছে এই পরের লাইন থেকে আয়োডোমিতি হচ্ছে আয়োডোমেট্রিক পদ্ধতির মতো হচ্ছে তোমাকে জিনিসটা অ্যাপ্লাই করা। তো তাহলে তুমি এখন ওই ম্যাঙ্গানাস সালফেটটাকে নাও, নিয়ে এটা তোমার সেই কপার সালফেটের মতো, নিয়ে তুমি এর মধ্যে সেই আয়োডিন পাওয়ার জন্য পটাশিয়াম আয়োডাইড মেরে দাও। তাহলে তোমার প্রথম কাজ, তুমি এখান থেকে আয়োডিন পাবা, তুমি এখান থেকে কি পাবা, আয়োডিন পাবা। ওকে, আর পটাশিয়াম আর সালফেট মিলে কি তৈরি করবে, পটাশিয়াম সালফেট তৈরি করবে। আচ্ছা, তাহলে সালফেট একটা চলে গেছে, তাহলে ম্যাঙ্গানিজ আর সালফেট মিলে আর একটা ম্যাঙ্গানাস সালফেট তৈরি করবে। ডান এতটুকু। ওকে, সমতা যদি দেখো এখানে 2টা আছে আয়োডিন, তাহলে এখানে একটা 2 দাও, সবই সমতা হয়ে গেছে। যখনই তুমি আয়োডিন পেয়ে গেছো, এই আয়োডিন নিয়ে তুমি কি করতা, আয়োডিন নিয়ে তুমি সোডিয়াম থায়োসালফেটের মধ্যে মিশাই দিতা, তাহলে সোডিয়াম টেট্রাথায়োনেট পেয়ে গেলা। তাহলে তুমি এই আয়োডিন নাও, নিয়ে সোডিয়াম থায়োসালফেটের সাথে মিশাই দাও, Na2H2O3। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, Na2S4O6 আর 2 অণু সোডিয়াম আয়োডাইড। 2 অণু তো আগেই বলা যায় না, তোমাকে আমি সমতাটা আবার একটু বুঝাই দিই। সোডিয়াম আয়োডাইড ধরো পাইছো, তাহলে এখন তোমার আয়োডিন কয়টা আছে, এখানে 2টা, এখানে একটা 2 দাও, সোডিয়াম 2 2 হয়ে গেছে 4টা, তাহলে এখানে একটা 2 দাও। তো এই হচ্ছে তোমার ওভারঅল সম্পূর্ণ উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতির রিয়াকশন গুলা। ঠিক আছে, সো এই রিয়াকশন থেকে তোমাকে এখন 2টা জিনিসে আসতে হবে, সেটা হচ্ছে তোমার এই জায়গায় ম্যাথে আসলে কোন কোন কম্পাউন্ড গুলো দিয়ে ম্যাথটা আসলে আসবে। ম্যাথ করার জন্য তোমার 2টা জায়গায় তাকাইতে হবে, একটা হচ্ছে এই যে হাফ অণু অক্সিজেনের দিকে, আর একটা হচ্ছে এইখানে যে সোডিয়াম থায়োসালফেট আছে এইটার দিকে। এই 2টার তথ্য দেওয়া থাকবে এবং এদের মধ্যে সেতু বন্ধন তো করতে হবে। দেখো এটা একটা রিয়াকশনের থেকে আসছে, এটা একটা রিয়াকশনের মধ্যে আসছে, বাট ম্যাথে তো এই 2 জনের আমার ভ্যালু দিয়ে ম্যাথ করতে হবে। কারণ অক্সিজেন কেন লাগবে, আমি যদি তোমাকে কোশ্চেন করি, ডিও মানে কি, পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, তার মানে তোমার অক্সিজেন নিয়ে কাজ করাই লাগবে। আর সোডিয়াম থায়োসালফেট ওয়ান কাইন্ড অফ বিজারক, এই সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ তুমি এখান থেকে, পরিমাণের সাহায্যে তুমি এখান থেকে আয়োডিন বলো বা অন্যান্য কিছুর পরিমাণ নির্ণয় করবে। আয়োডোমিতি পদ্ধতিটা কি ছিল, যে তুমি এখানে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা জানা ছিল তোমার, আর অজানা ছিল কি আয়োডিনটা।
তার মানে এইটা তোমার জানা, তার মানে এইটা অলরেডি তোমার জানা থাকবে, এই সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ তোমার দেওয়া থাকবে বা ঘনমাত্রা আয়তন দেওয়া থাকবে, এটার সাহায্যে অক্সিজেনের পরিমাণ বের করবা, তাহলে ডিও পেয়ে যাবা। ঠিক আছে, মানে এই দুইটা নিয়ে তোমার কাজ করা লাগবে। তাহলে এই দুইটা নিয়ে যদি কাজ করো তুমি এখান থেকে স্টয়কিওমেট্রি বলো বা তোমার মোল সংখ্যার অনুপাত বলো, মোল সহগ অনুপাত বলো, বা হচ্ছে তুমি সমীকরণ থেকে দেখা যায় এইভাবে লিখো, তাহলে লেখা যাবে। জিনিসটা কি লেখা যাবে দেখো, আমি একটু দেখাই এখানে কি করা যাবে। সেটা হচ্ছে এই সাইডে আমরা দেখাই দিই, এক পেজে হলে তুমি জিনিসটা ভালো মতন বুঝবা। তো এখানে যদি আমরা দেখাই, দেখো এখানে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে দেখো এন অফ সোডিয়াম স্টয়কিওমেট্রি যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, এন অফ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 ডিভাইডেড বাই তার সামনের সহগ কত আছে 2 ইকুয়াল টু, তুমি যদি এখান থেকে ধরো আয়োডিন আছে এখানে 1 মোল, এই আগের বিক্রিয়াতেও আছে 1 মোল, ঠিক আছে। তো এখান থেকে তুমি আয়োডিন মিলায়ে এখান থেকে তুমি সামনের বিক্রিয়াগুলোতে জাম্প করতে পারবা, সামনের বিক্রিয়াতে জাম্প করতে পারবা, গেল। এখন এখান থেকে আবার ম্যাঙ্গানাস সালফেট যেটা MnSO4 এটা আছে 1 মোল, এখানেও আছে 1 মোল, তাহলে এই ম্যাঙ্গানাস সালফেটের মাধ্যমে তুমি আবার এর উপরের বিক্রিয়ায় জাম্প করতে পারবা, করে তুমি আলটিমেটলি এই বিক্রিয়ায় চলে গেলে। এখন এই বিক্রিয়া থেকে তুমি কি দেখতেছো, এই বিক্রিয়ার থেকে তুমি দেখতেছো যে আমার অক্সিজেন আছে এন অফ অক্সিজেন, মোল সংখ্যা অফ অক্সিজেন ডিভাইডেড বাই কত, হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি একটা ক্যালকুলেশন করো, এখান থেকে যদি তুমি একটা ক্যালকুলেশন করে আগায় যাও, তাহলে জিনিসটা এরকম আসে যে এন অফ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 ইকুয়াল টু, এই হাফ যদি উপরে যায় একটা 2 আসে, মানে হাফ উপরে গেলে উপরে আসাকে একটা 2, আর এই 2 আর গুণ করলে আসে 4, তাহলে 4 অফ এন অফ অক্সিজেন, জিনিসটা এরকম থাকে। ঠিক আছে, তো এখন এন অফ সোডিয়াম থায়োসালফেট আর এন অফ অক্সিজেন তুমি এটা বসাইলা। এখন অক্সিজেনকে আবার এন অফ অক্সিজেন মানে কি W বাই এম, তাহলে তুমি আর সোডিয়াম থায়োসালফেট এর এন কে তুমি S ইন্টু ভি তে ভাঙলা, কিসে ভাঙলা, S ইন্টু ভি তে, ওকে। আর এখানে 4 ইন্টু W বাই এম, এন এর অক্সিজেনের W কত, W তো জানি না, আর এম কত, এম হচ্ছে 32, তার মানে এখানে কাটাকাটি করলে আলটিমেটলি থাকে 8, তাহলে আলটিমেটলি আসে W সমান 8 SV, এরকম একটা সূত্র আসে, W সমান 8 SV। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে 8 SV তুমি পাইছো, এটা তো ডাব্লুর হচ্ছে অ্যামাউন্ট, অক্সিজেনের অ্যামাউন্ট তুমি পাচ্ছ 8 SV। এখন যে অক্সিজেনের অ্যামাউন্টটা তুমি পাইছো এটা গ্রামে পাইছো, তোমার ডিও বা বিওডি বা সিওডি নির্ণয় করা হয় কিসে, ppm এ। ppm মানে কি ভাইয়া, ppm মানে হচ্ছে উপরে মিলিগ্রাম নিচে লিটার। তাহলে এই যে 8 SV পাইছো, এটাকে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, ডাব্লুর পরিমাণটা গ্রামে পাইছো, নিতে হবে মিলিগ্রামে, তাহলে 8 এর সাথে একটা 1000 গুণ করবা, তাহলে এটা কোথায় গেছে ভাইয়া, এটা গেছে হচ্ছে মিলিগ্রামে গেছে, কিন্তু তোমাকে তো আবার নিচে লিটার আনতে হবে। তাহলে লিটার যদি আনতে হয়, আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে বিক্রিয়াটা করানো হয়। ধরো তুমি 1 লিটার পানি নিয়ে কাজ করতেছো, অথবা তুমি 50 ml পানি নিয়ে কাজ করতেছো, বা 30 ml পানি নিয়ে কাজ করতেছো, তাহলে স্যাম্পল যে ওয়াটারটা বা তুমি যত স্যাম্পল নিয়ে কাজ করতেছো, এই স্যাম্পল ওয়াটারের একটা আয়তন থাকে, সেই স্যাম্পল ওয়াটারের আয়তন দিয়ে নিচে ভাগ করতে হবে। তাহলে ডাব্লু সমান আলটিমেটলি কি দাঁড়াবে, ডাব্লু সমান, বা ডাব্লু তো থাকবে না, যখন তুমি যেই না ভি দিয়ে ভাগ করে ফেলবে, এটা হয়ে যাবে ডিও, এটা হয়ে যাবে ডিও। তাহলে ডিও সমান আলটিমেটলি কি দাঁড়াবে, 8 ইন্টু 10 কিউব ইন্টু এস ইন্টু ভি ডিভাইডেড বাই তুমি যতটুকু স্যাম্পল পানি নিয়ে কাজ করতেছো, এটা হচ্ছে তোমার ডিওর আলটিমেট সূত্র। ঠিক আছে, এটা তোমার ডিওর আলটিমেট সূত্র, এই সূত্র ধরে তুমি হচ্ছে ম্যাথগুলো করবা। তাহলে কি 8 ইন্টু 10 কিউব এস ইন্টু ভি, ভি স্যাম্পল। এখন এস ভি কার, এস ভি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের, এটা কার, এটা হচ্ছে Na2H2O3, আর স্যাম্পল হচ্ছে যতটুকু পানি এখানে আছে সেইটা। সো আমরা সবই বুঝছি, এবার আমরা একটা ম্যাথ তুলে নিয়ে ম্যাথটা যদি করি তাহলে আমাদের জিনিসটা ইজি হবে। ঠিক আছে, আমাকে কি বলছে দেখো, 100 ml পানিতে, আমাকে এই কোশ্চেনটা ধরো দিচ্ছে এরকম, 100 ml পানিতে বা বললাম 500 ml পানিতে, 500 ml পানিতে ডিও নির্ণয় করতে গিয়ে দেখা গেল 300 ml 0.2 মোলার
সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন, ওই পানির ডিও কত। তো ডিও সূত্র একটু আগেই তুমি শিখছো ভাইয়া, ডিও সমান কি 8 × 10³ S × V ডিভাইডেড বাই V স্যাম্পল। তাহলে এখন তোমার কাজ হচ্ছে 8 × 10³ S এর ভ্যালু কত সোডিয়াম থায়োসালফেটের, এটা তোমার সেই S, এটা তোমার V। S এর ভ্যালু 0.2, V এর ভ্যালু হচ্ছে 300 ml এ বসাইছো, তাহলে V স্যাম্পল যেটা আছে কতটুকু পানির মধ্যে কাজ করছে 500 ml, তাহলে এটা তুমি 500 বসাবা, এখান থেকে যত পাবা অত হচ্ছে তোমার এত ppm। ডান, ক্লিয়ার, ইজি না ভাইয়া? দেখো তো এটা ইজি কিনা, ইজি না হলে আবার বুঝাবো, সমস্যা নাই। 500 ml পানিতে ডিও নির্ণয় করতে গিয়ে দেখা গেল এত ml এত মোলার সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন, ডিও কত। সো ডিও সূত্র আমি একটু আগে ডিরাইভ করছি, সেই সূত্রটা দিয়ে আমরা এখন ম্যাথটা করে ফেললাম। ওকে ওকে, ক্লিয়ার। সো ডিও থেকেই আমি বলছিলাম, আমি যখন তোমাকে কনসেপ্ট পড়াইছি আমি বলছিলাম ডিওর সাথেই তোমার হচ্ছে বিওডি আর সিওডি কানেক্টেড। তুমি যখন ডিও পড়বা এরপরে বিওডি সিওডি পড়বা, সো ডিও দিয়েই বিওডি সিওডি বুঝতে হবে। বিওডি কি? পানিতে যে জৈব দূষক আছে সেটাকে পচাতে হলে তোমার যে পরিমাণ অক্সিজেন পানির ডিও থেকে খরচ হয়ে যাচ্ছে। পানির ডিও মানে কি? একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন পানির মধ্যে আছে, এখন তোমাকে জৈব দূষক পচাতে হবে, তাহলে ওখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন ব্যয় হবে, যতটুকু ব্যয় হবে সেটাই হচ্ছে বিওডি। আর সিওডি মানে কি? পানিতে একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আছে, ওখান থেকে তোমাকে জৈব অজৈব দুইটা দূষকই পচাইতে হবে, তাহলে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হবে সেটাকে বলবো সিওডি। সো এই যে বিওডি সিওডি একে অপরের সাথে কানেক্টেড যেহেতু, তাহলে এই জিনিসটা আমরা একটু আগে যে সূত্রটা শিখছি এই সূত্র দিয়ে বিওডি সিওডি সূত্র করে ফেলা যায়। দেখো আমি ডিওর সূত্রটা যদি আবার লিখি, দেখো যেহেতু আমাদের লাগবে, ডিওর সূত্র হচ্ছে 8 × 10³ S × V ডিভাইডেড বাই V স্যাম্পল। এটা ছিল কিসের সূত্র? ডিওর সূত্র। এবার যদি আমি বিওডি সূত্র লিখি, দেখো কোনো চেঞ্জ হবে না এত দূর, 8 × 10³ S আর নিচে থাকবে V স্যাম্পল। চেঞ্জ হবে জাস্ট এই ভি এর জায়গায়। এই ভি এর জায়গায় যেটা দেখবা সেটা হচ্ছে ইনিশিয়ালি তুমি দেখবা যে তোমার ইনিশিয়ালি পানিতে দ্রবীভূত যে আয়তন, সোডিয়াম থায়োসালফেটের যে আয়তন বা কোনো কিছুর আয়তন ইনিশিয়ালি একটা থাকবে, পরবর্তীতে দেখবা আর একটা চেঞ্জ হয়ে গেছে। তুমি যেটা করবে ইনিশিয়াল আয়তনটা V1 ধরবা, ফাইনাল আয়তনটা V2 ধরবা, ধরে তুমি এটা জাস্ট চেঞ্জটা আসবে কোথায়? V1 - V2 তে। ঠিক আছে? কারণ বিওডি যখন নির্ণয় করা হয় তখন তোমরা একটা কন্ডিশন জানো কিনা, কন্ডিশনটা বিওডির মধ্যে একটু লিখে নিবা, সেটা হচ্ছে 20 ডিগ্রি 20 না 25, এটা একটা কাহিনী আছে, 20 না 25। ওকে, আমাদের সাথে যারা আসো মোটামুটি আসো, সমস্যা নাই। বিওডি নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড 5 দিন সম্ভবত, তোমরা একটু বই থেকে মিলাই নিও। হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড 5 দিন অপেক্ষা করা লাগে, মানে ইনিশিয়ালি একটা তোমার অবস্থা থাকে, 5 দিন পরে আবার দেখা লাগে। সো এটা হচ্ছে বিওডির সূত্র। ঠিক আছে? সো বিওডির সূত্র অথবা সিওডির সূত্র এটা সেম, বিওডি অথবা সিওডির সূত্র তুমি হচ্ছে সেম, তোমাকে যেটা বলবে তুমি সেটা করবা। সো এই হচ্ছে তোমার পার্থক্য। তাহলে এই ম্যাথটা তোমরা এখন বিওডি সিওডি দিলে পারবা না, আমরা একটা ম্যাথ করব, এটার মাধ্যমে আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ হবে। ভাই সেই সঙ্গে 500 মিলি কি 1000 বানাতে হতো না? না, 500 মিলি 1000 বানাইতে হইতো না, কারণ জিনিসটা হচ্ছে তোমার সূত্র তুমি ডেরাইভ করে ফেলছো, তো সূত্রের মধ্যে জিনিসটা অলরেডি ইনক্লুডেড অবস্থায় হয়ে গেছে। ঠিক আছে? সূত্রের মধ্যে অলরেডি তুমি জিনিসটা ইনক্লুডেড অবস্থায় হয়ে গেছে। কিন্তু এই জায়গায় যদি তুমি খেয়াল করো, আমি যখন শর্টকাট অ্যাপ্লাই করছি, এই যে 500 ml পানিতে 15 মিলিগ্রাম ক্যালসিয়াম 2+ আছে, খরতা কত? তুমি 500 থেকে ফার্স্টে 1000 নিছো, 1000 নিয়ে তারপর তুমি এইখানে মূল নিয়মে করছো। বাট যখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করছো তখন তুমি দেখো ডিরেক্ট তুমি কিন্তু বসাইছো ভ্যালুগুলা, তোমার কোনো 1000 নেওয়া লাগে নাই। তো জিনিসগুলো এরকম সূত্র যখন ইউজ করবা তখন ডিরেক্ট বসাইতে পারতেছো।
তোমাকে কনভার্ট করা লাগতেছে না। বাট যদি তুমি মূল প্রসেসে করো মানে মিলিগ্রাম পার লিটার, পুরোটা প্রসেস ধরে ধরে তোমাকে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। আমরা একটা ম্যাথ নিয়ে নিই, এই ম্যাথটা একটু বড় টাইপের হয়, মানে আমাদের যে বিওডি সিওডির ম্যাথগুলো দেখে ভয় লাগে, একটু বড় বড় ম্যাথ দেয়া থাকে। আচ্ছা, 1 লিটার পানি নিয়ে পানি থেকে 50 ml পানির সঙ্গে যে পদার্থ আয়োডাইড ট্রাইটেট করতে 8 ml এত লাগলো, 50 ml নমুনা 5 দিন পর ট্রাইটেট করতে এত লাগলো, পানির নমুনার বিওডি কত। আচ্ছা ঠিক আছে, এটা অনেক বড় একটু ম্যাথ থাকে, আমি একটু তোমাকে সংক্ষেপে একটা চিত্রের মাধ্যমে বুঝাই দিই। ঠিক আছে, চিত্রের মাধ্যমে যদি বুঝাই, ধরো এইটা একটা কন্ডিশন, এটা একটা অবস্থা, এইটা একটা অবস্থা। তো এই অবস্থার প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে আমাদের 1 লিটার আয়তনের নমুনা পানি থেকে 50 ml পানির সঙ্গে। সো এখানে 50 ml পানি, নমুনা পানি দেওয়া আছে। 50 ml নমুনা পানির সঙ্গে আয়োডাইড যুক্ত করে আয়োডিনকে ট্রাইটেট করতে 8 ml 0.01 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন। সো এখানে 8 ml 0.011 মোলার সোডিয়াম থায়োসালফেট আয়োডিনকে ট্রাইটেশন করতে প্রয়োজন। ঠিক আছে, দরকার। সো এইখানে পরবর্তীতে আবার 50 ml পানির সঙ্গে, এই 50 ml পানির সঙ্গে পরবর্তীতে আমরা হচ্ছে 50 ml পানির সঙ্গে 5 দিন রাখার পর, ধরো এটা হচ্ছে এখান থেকে এখানে 5 দিন পরে আমি পর্যবেক্ষণটা করতেছি, মানে এখানে আমি সবকিছু দিয়ে দিছি 5 দিন পরে বা 5 দিন পরে আমরা পর্যবেক্ষণ করতেছি। 5 দিন পরে পর্যবেক্ষণ করার সময় 50 ml পানির সঙ্গে আমার অণুজীব যোগ করার 5 দিন রাখার পরে আয়োডিনকে ট্রাইটেট করতে এখন আমার সোডিয়াম থায়োসালফেট দরকার 3.4 ml 0.011 মোলার সোডিয়াম থায়োসালফেট এখন দরকার হয়। ঠিক আছে, আগে লাগতো কত? আগে লাগতো 8 ml এত মোলার সোডিয়াম থায়োসালফেট, 5 দিন পরে সেম আয়োডিনকে ট্রাইটেশন করতে আমার এখন লাগছে 8 এর জায়গায় 3.4 ml 0.01 মোলার সোডিয়াম থায়োসালফেট। আমাকে বলছে এই যে পানি, এই পানির বিওডি কত। তাহলে এখন তোমরাই বলো কিভাবে করা যায়। তোমরা যেটা বিওডির সূত্র শিখছো সেটা হচ্ছে আর কিছুই না, উপরে 8 × 10³ S × V1 - V2 ডিভাইডেড বাই V স্যাম্পল। তাহলে এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া ভ্যালুগুলো বসানো। তাহলে 8 এর ভ্যালু তো 8, 10³ তো 10³, S এর ভ্যালু কত দেখো, এটাও আছে 0.011, S চেঞ্জ হয় না, এটাও 0.011, তাহলে 0.011। এখন V1 - V2, V স্যাম্পল যেটা, এটা তো 50 ml পানি নিয়ে কাজ করছো, তো V স্যাম্পল হচ্ছে 50, বাট V1 - V2 এর জায়গায় চেঞ্জটা দেখো, আগে ছিল ইনিশিয়াল অবস্থায় 8 ml, এটাকে ধরছো V1, আর যেটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে এটাকে ধরছো V2, তার মানে 8 - 3.4 ml এ রাখছো, এটা ml এ রাখছো, তাহলে এই জন্য আর আমি লিটারে নিই নাই। সো আলটিমেটলি জিনিসটা তুমি যদি এখন করো তাহলে চলে আসছে, তাহলে এখান থেকে যা আসবে তত ppm হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি ভাইয়েরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের হচ্ছে বিওডি সিওডি নির্ণয়ের একটা ইনিশিয়াল ম্যাথ। তো আমাদের সাথে যারা আসো একটু ভাইকে কষ্ট করে জানাও যে তোমরা আজকের যে লেকচারটা হয়েছে, আজকের এই লেকচারের মাধ্যমে তোমরা কি সবকিছু ক্লিয়ারলি বুঝছো কিনা। তো এটা একটা ম্যাথ ছিল, এটা একটা সূত্র ছিল, এটা একটা ম্যাথ ছিল। এখানে আমরা হচ্ছে আয়োডোমিথিন ডিও নির্ণয়ের পদ্ধতিটা শিখছি। তারপরে এখানে আমরা হচ্ছে পানির ক্ষরতা নির্ণয় করা শিখছি। এখানে আমরা একটা কনসেপ্ট দেখছি যে উইংক্লার আয়োডোমিথিক পদ্ধতি যে আমরা যাব, সেজন্য আয়োডিমিতি আর ডোমিতিটা আবার কনসেপ্টটা ক্লিয়ার করছি। আর এখানে আমরা পানির ক্ষরতা নির্ণয়ের আরেকটা কনসেপ্ট দেখছি, এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইডিটি এর মাধ্যমে পানির ক্ষরতা নির্ণয়, স্থায়ী ক্ষরতা নির্ণয়ের আমরা হচ্ছে একটা পদ্ধতি দেখছি। তো সেখান থেকে আমরা একটা ম্যাথ করে ফেলছি। তো এই আসলে অবস্থা। আমরা আবার একটু সামারি যদি করি, দেখি যে তোমরা কি অবস্থায় আসো। তো এটা ছিল একটা 26 মিশন কামব্যাকের পরিবেশ রসায়ন লেকচার। তো আমি তোমাদের সাথে সালিম সাদমান সিয়াম ভাইয়া ছিলাম। তো আমরা দেখছি পরিবেশ রসায়নে সারফেস ওয়াটার 2 ধরনের হয়, সামুদ্রিক লবণাক্ত পানি আর মিঠা পানি। লবণাক্ত পানিটা অনেক বেশি থাকে, মিঠা পানিটা কম পরিমাণে থাকে।
2.7% মাত্র। এটাকে আবার 100%-এ ভাগ করে এই পাশে কিছু প্রকারভেদ দেখাইছি, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট এগুলা। তো তারপরে আমরা যেটা দেখছি হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড 6টা, পিএইচ, খরতা, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, প্রত্যেকটার ফার্স্টে আমরা ব্যাখ্যা শিখছি। পিএইচ সম্পর্কে কিছু তথ্য এখানে দিছি, খরতা সম্পর্কে তথ্য দিছি, ডিও সম্পর্কে তথ্য দিছি, বিওডি, সিওডি, টিডিএস সম্পর্কে এই জায়গায় তথ্যটা দিয়ে দিছি। তো সবকিছু দেখছি। তারপরে আমরা কি করছি, এখানে দুইটা ছক শিখছি এবং ছক শেখার পরে পানির খরতা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। খরতা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে। সো এই ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে নির্ণয় করতে গেলে সবকিছুকেই ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা তুল্যভর একটা কনসেপ্ট শিখছি। শিখার পরে জিনিসটা ব্যাখ্যা করছি, করার পরে এখানে একটা নিয়ম, ম্যাথ মূল নিয়মে শিখছি। অনেক এমসিকিউ আসে সময় লেগে যাবে, জন্য শর্টকাট দেখছি, ঠিক আছে? দেখার পরে আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে আরেকটা কনসেপ্টে, অর্থাৎ আমাদের ল্যাবে বা আমাদের হচ্ছে ল্যাবরেটরিতে যে নিয়মে আসলে খরতা নির্ণয় করা হয়, ইডিটিএ, ইবিটি, এরিক্রম ব্ল্যাক টি। ইডিটিএ মানে হচ্ছে তোমরা জানো ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট, এর 6টা, এটাকে বলা হয় হেক্সাডেন্টেড লিগ্যান্ড। কি বলা হয়? ইডিটিএ কে বলা হয় হেক্সাডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ ইডিটিএ এর একটা অণু 6টা লোন পেয়ার ডোনেট করতে পারে, 6টা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে, ঠিক আছে? সো ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট লিখে নিও। সো এখানে ওইটা নিয়ে একটা ম্যাথ ছিল, সো আমরা থিওরি সহ ম্যাথটা করছি, ওকে? তারপরে আমাদের ওই যেগুলো বললাম যে খরতা, এটা শর্টকাটে করছি, এটা একটা কোশ্চিন। তারপরে আমরা হচ্ছে পানির ডিও নির্ণয় করার জন্য উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতির শেখার জন্য আমরা আয়োডিমিতি ডোমিতির কনসেপ্ট ক্লিয়ার করছি। আয়োডোমিতি ডিমিতির কনসেপ্ট ক্লিয়ার করে আমরা হচ্ছে উইংক্লার আয়োডোমিতিক পদ্ধতির অনেকগুলো রিয়াকশন শিখছি। রিয়াকশন থেকে আমরা কি করছি, স্টয়কিওমেট্রি দিয়ে একটা সূত্র ডেরাইভ করছি। এই সূত্র খাটায় আমরা কিছু ডিওর ম্যাথ করছি। ডিওর ম্যাথ থেকে আমরা জানি ডিওর সাথে বিওডি, সিওডি কানেক্টেড। জাস্ট ইনিশিয়াল অবস্থার একটা আয়তন থাকে, ফাইনাল অবস্থার একটা আয়তন থাকে, তাহলে ভি এ জাস্ট চেঞ্জ আনছি, V1 - V2, এবং লাস্টে এটারও একটা ম্যাথ দেখে ফেলছি। সো এই ছিল আমাদের হচ্ছে এইচএসসি 26 মিশন কামব্যাক, বা হচ্ছে তুমি যদি বলো সিডব্লিউ কেমিস্ট্রি বসের পরিবেশ রসায়নের ফুল সিলেবাস অংশের একটা ক্লাস। এবং যারা আমাদের সাথে যুক্ত আছো তাদেরকে আমি জাস্ট একটা লাস্টের দিকে থেকে একটা ছক প্রোভাইড করব। বিভিন্ন রোগ বালাই নিয়ে পড়ালেখা করতে হবে, যেমন আর্সেনিকের জন্য কি হয়, ক্যাডমিয়ামের জন্য কি হয়, মার্কারির জন্য কি হয়, লেডের জন্য কি হয়, ক্রোমিয়ামের জন্য কি রোগ হয়, এগুলো থেকে কি পড়া লাগবে সেগুলোর জন্য আমি জাস্ট একটা ছক দিয়ে দিব। এই ছকটা তোমরা হচ্ছে পড়বা, আর একবার করে অবশ্যই বইটা রিডিং পড়বা। সো ইনশাআল্লাহ ওভারঅল সবকিছু তোমার কাভার হয়ে যাবে এই চ্যাপ্টারের। সো যারা এতক্ষণ ক্লাসে ছিলা, একটু ভাইয়াকে ভালো মতন বলো যে ক্লাসটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। 26-এর পোলাপানদের আজকে হুট করে একটা লাইভ নেওয়ার রিজন হচ্ছে 26-এর সামনে প্রি টেস্ট। আমি বারবারই বলবো প্রি টেস্ট আছে, এটা নিয়ে পাগল হবা না। তোমরা হচ্ছে ফুল সিলেবাস টার্গেট করে সুন্দর করে পড়ালেখা করবা। ফুল সিলেবাস টার্গেট করে কোনো চ্যাপ্টারকে অবহেলা করবা না, কোনো চ্যাপ্টারকে কম গুরুত্ব দিবা না। সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করে পড়ালেখা করো। তোমাদের সামনে 25-এর এক্সাম দেখতে দেখতে শেষ হয়ে গেল, এখন তোমরাই কিন্তু 26 নেক্সট তোমাদেরই হচ্ছে পালা। সো সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করো। আশরাফুল্লাহ ইসলাম, তুমি অলরেডি লেট করছো, তাও বলছো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা তোমরা করে ফেলো সবাই। আজকের মতো এই পর্যন্ত। 26-এর যারা আছো চাইলেই আমাদের ফুল কোর্স মিশন কামব্যাকে যুক্ত হইতে পারো। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, 4টা সাবজেক্ট। ইন্ডিভিজুয়াল যদি কোর্স প্রাইস ধরো, এটা হচ্ছে 1500, আইসিটি হচ্ছে 600 যদি ধরো, আচ্ছা 500 ধরলাম, তাহলে 5000 টাকা চলে আসে। আমরা মিশন কামব্যাকের যে অফার প্রাইস, এটা আমাদের 3500 ছিল, আমরা একটা অফার প্রাইস রাখছি তোমাদের জন্য 3000। তো তুমি মাত্র 3000 টাকায় আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি 4টা প্রিমিয়াম সাবজেক্টে এনরোল করে ফেলতে পারো। আর যদি ইন্ডিভিজুয়ালি নিতে চাও, ফিজিক্স 1500, কেমিস্ট্রি 1500, ম্যাথ 1500, আইসিটি হচ্ছে 600। এভাবে তোমাকে নিতে হবে। সো আমি মনে করি যে তোমার এখন ডিল হিসেবে তুমি 3000-এর মধ্যে তোমার পুরো পড়াটাকে কাভার করতে পারো। এভাবেই তোমাদের ফুল সিলেবাসের ক্লাসগুলো সব আপলোড হচ্ছে, করা হচ্ছে। তোমরা ইনশাল্লাহ তোমাদের যে সামনে প্রি টেস্ট বলো, টেস্ট বলো, সবকিছু কাঁপাই দিতে পারবা যদি এইভাবে কম্প্যাক্টলি জিনিসগুলো বুঝো। একই সাথে ম্যাথ সলভ হচ্ছে, এমসিকিউ গুলো বলে দেওয়া হচ্ছে, থিওরিও কাভার হচ্ছে, সাথে বইয়ের কি কি পড়া লাগবে সবই বলে দেওয়া হচ্ছে।
তো ইনশাল্লাহ এভাবে তোমরা আগাইতে থাকো, 26-এর ভয় নাই, ভাইয়ারা সাথে আছি, ভাইয়াদের সাথে থাকো, অনেক অনেক ভালো করবা তোমরা। তোমাদের দিক থেকে কোনো কোশ্চিন যদি থাকে ভাইকে একটু জানাও, তার না হলে আমি শেষ করে দিব। ইয়াসিন আরাফাত জানাইছো আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগতেছে, সবটাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। তোমাদের যা যা প্রয়োজন কেমিস্ট্রিওয়ালা যে গ্রুপটা আছে, গ্রুপটাকে ইউটিলাইজ করো, গ্রুপে পোস্ট করবা, যে কোনো প্রবলেম সম্পর্কে জানাবা, যে কোনো ডিমান্ড থাকলে ভাইয়াদের মেনশন দিয়ে সেখানে কমেন্ট করবা, পোস্ট করবা, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ ভাইয়াদের নজরে আসবে এবং ভাইয়ারা তোমাদেরকে সেই জিনিসগুলো প্রোভাইড করে দিব। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, অনেক অনেক জোস ভাবে পড়ালেখা করো, ভাইয়াদের সাথে আগাইতে থাকো। ইনশাল্লাহ তুমি হচ্ছে তোমার কলেজ বলো বা তোমার বোর্ড বলো, সব জায়গায় ইনশাল্লাহ তুমি টপ রেজাল্ট নিয়ে আসতে পারবা। সবার জন্য অনেক শুভকামনা, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।